ওকে, তাহলে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। বিসমিল্লাহির রহমানির রহিম। সবার প্রথমে জানি নাই যে আমরা আজকে পদার্থের ব্লুপ্রিন্ট, পরমাণুর গঠন এবং রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করছি, যে কারণে সবার প্রথমে আমরা পরমাণুর ভিত্তি বা পর্যায় সারণীর মূল যে বেসিক, সেই বেসিক জায়গাটা কি আমাদের ইলেকট্রন বিন্যাস। তো সেই ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব এবং আমাদের এই ইলেকট্রন বিন্যাস বা এই পরমাণুর ভিত্তি অথবা হচ্ছে আমাদের পর্যায় সারণীর মূল ভিত্তি, হ্যাঁ আমরা দুইটাই লিখে রাখি যে এটা হচ্ছে কি আমাদের পর্যায় সারণীরও মূল ভিত্তি, পর্যায় সারণীর মূল ভিত্তি। হ্যাঁ, এটা কিন্তু পর্যায় সারণীরও কি মূল ভিত্তি। সো এ কারণে আমাদের এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব, এখানে আমাদের কিন্তু বেশ কয়েকটা তথ্য জানতে হবে, যেমন কোন অরবিটালে কয়টা ইলেকট্রন প্রবেশ করবে এবং সেই ইলেকট্রন প্রবেশের জন্য কি কি নিয়ম আছে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস জানতে হবে, যেটা আমাদের পরীক্ষার হলে উত্তর করতে বা এই সংক্রান্ত যে প্রশ্ন উত্তর থাকবে সেগুলো বুঝতে সাহায্য করবে। তাহলে শুরু করা যাক। যেমন আমাদের সবার প্রথমে জানতে হবে যে আমাদের টোটাল অরবিটাল কিন্তু হচ্ছে চারটা। কি কি? এস, পি, ডি এবং এফ। এস, পি, ডি, এফ। এবং আমরা জানি যে এস এর মান হচ্ছে 0, তারপরে পি এর মান হচ্ছে 1, তারপরে আমাদের ডি এর মান হচ্ছে আমাদের কত 2। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা আমাদের মান হিসাবে জানি, যখন আমরা ইলেকট্রন বিন্যাস করতে চাই তখন আমাদের এদেরকে প্রয়োজন হয়। এবং এফ এর মান হচ্ছে 3। সো এই যে এসপিডিএফ সম্পর্কে আমরা প্রথমে জানলাম, এগুলোর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই যে এস, এস মানে কত 0। সো 0 মানে তার কাছে একটা অরবিটাল আছে। কয়টা অরবিটাল আছে? একটা অরবিটাল আছে। অর্থাৎ এটার যে এম এর মান, সেই এম এর মানও কত? এম এর মানও হচ্ছে 0। এবং 0 যেহেতু একটা, তার মানে কি এখানে আমাদের একটা অরবিটাল থাকবে। এবং আমরা মনে রাখবো যে একটা অরবিটালে সবসময় হচ্ছে সর্বোচ্চ 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। একটা অরবিটাল সবসময় কি একটা অরবিটাল সর্বোচ্চ 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। সো এই কারণে বলা হয়েছে যে একটা অরবিটাল সবসময় কি 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। তাহলে এর যে এল এর মান, হ্যাঁ এটা কি, এটা হচ্ছে আমাদের এস, তারপরে হচ্ছে এল এর মান। এল এর মান অনুসারে আমাদের এল এর মান অনুসারে আমরা যখন সাজিয়েছি তখন এস এর মান যেহেতু 0, তার মানে এম এর মানও 0, তার মানে এখানে অরবিটাল হবে কয়টা? একটা অরবিটাল হবে। কয়টা অরবিটাল হবে? একটা অরবিটাল। তাহলে অরবিটালের সংখ্যা কত? অরবিটালের সংখ্যা হচ্ছে একটা। আবার আমরা যদি হচ্ছে পি এর ক্ষেত্রে যাই, পি এর ক্ষেত্রে এম এর মান কত? -1, তারপরে হচ্ছে 0, তারপরে হচ্ছে +1। এটা কিন্তু আমরা আমাদের গত ক্লাসে ইতিমধ্যে পড়ে ফেলেছি। সুতরাং আজকে কিন্তু নতুন ভাবে আর আমরা সেটা দেখতে যাচ্ছি না যে আমরা এই জিনিসগুলো কিভাবে বের করলাম। সো -1, 0, +3, +1, তার মানে কি এখানে টোটাল 3টা অরবিটাল। কয়টা অরবিটাল? 3টা অরবিটাল। কয়টা অরবিটাল? 3টা অরবিটাল। এবং আমরা যখন ডি এর ক্ষেত্রে যাই, ডি এর ক্ষেত্রে কত? 2 না, তার মানে হচ্ছে -2, তারপরে হচ্ছে -1, তারপরে হচ্ছে 0, তারপরে হচ্ছে আমাদের +1 এবং সর্বশেষ হচ্ছে আমাদের +2। তার মানে এখানে অরবিটাল কয়টা হলো? 1, 2, 3, 4, 5, টোটাল 5টা। তার মানে আমরা এখানে কয়টা অরবিটাল পেলাম? এখানে আমরা টোটাল অরবিটাল পেলাম হচ্ছে 5টা। তাহলে এই যে আমাদের বিষয়টা, যে আমাদের অরবিটালের এল এর মান অনুসারে, আমাদের এল এর মান অনুসারে কি আমরা এগুলোর কি রেখেছি? সহকারী কোয়ান্টাম সংখ্যার মান দেখেছি। এবার এবং এম এর মান অনুসারে, আমাদের এম এর মান অনুসারে আমরা কি রেখেছি? এম এর মান অনুসারে আমরা রেখেছি এটার কি মান? এটার মানে বলা যেতে পারে অরবিটাল সংখ্যা। আমরা সরাসরি বলতে পারি যে এম এর মান থেকে আমরা লিটারালি হচ্ছে অরবিটাল সংখ্যাটা বের করতে পারি। ঠিক আছে, এবং এই অরবিটাল সংখ্যায় প্রত্যেকটায় আমাদের সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন থাকতে পারে। এবং এ কারণেই দেখা যায় যে আমাদের এস অরবিটাল, এখানে আমাদের ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ 2টা, কিন্তু অরবিটাল কিন্তু একটা। আবার আমাদের এখানে পি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আমাদের 6টা, কিন্তু অরবিটাল কয়টা? অরবিটাল কিন্তু আমাদের এখানে 3টা। কেন? ওই যে আমাদের প্রত্যেকটা অরবিটালে হচ্ছে 2টা করে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ, তাহলে 3 দুগুণে 6। আবার ডি অরবিটালের জন্য ওই যে -2 থেকে আমাদের +2 পর্যন্ত, তার মানে টোটাল কয়টা? টোটাল হচ্ছে 5টা। টোটাল কয়টা? 5টা। এবং তার মানে কি, এটার মানে হচ্ছে টোটাল 5 দুগুণে 10টা ইলেকট্রন এখানে বিদ্যমান। এবং সর্বশেষ আমরা যদি এফ এর কথা বলি, যে এফ এ আমাদের টোটাল হবে কয়টা? ওই যে ওই হিসাবে -3 থেকে শুরু করে কত? একদম +3 পর্যন্ত। তাহলে 3 আর 3 হচ্ছে 3, 3, 6, আর মাঝখানে যে 0, সেই 0, 1, তার মানে টোটাল কয়টা হলো? টোটাল হয়ে গেল 7টা। ঠিক আছে, তো 7টা, 7 মানে কত? 7 মানে হচ্ছে 14টা আমাদের ইলেকট্রন। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের অরবিটাল এবং ইলেকট্রন সংখ্যা। এখন আমাদের এই যে এল এর মান এবং এন এর মান, এম এর মান, এটা কিন্তু আমাদের হচ্ছে মানে প্রয়োজন হবে। দুঃখিত, আমাদের এন এবং এল এর মান কিন্তু প্রয়োজন হবে। এবং আমাদের মনে রাখতে হবে যে এন প্লাস এল এর মান, হ্যাঁ এন প্লাস এল এর মান যদি হচ্ছে বেশি হয়, এটার মানে হচ্ছে যে এন প্লাস কোন একটা কিছুর এন প্লাস এল এর মান যদি বেশি হয়, যেমন আমাদের ধরে নেই যে 1 নাম্বার মৌল এবং হচ্ছে 2 নাম্বার মৌল, এদের মধ্যে যদি আমার 1 নাম্বার মৌলের এন প্লাস এল এর মান বেশি হয়, এটার মানে হচ্ছে যে এটার শক্তি বেশি। এটার মানে কি? যে এটার শক্তি বেশি।
অর্থাৎ n প্লাস এল এর মান মানেই হচ্ছে কি সেটা শক্তি বেশি। আমরা যদি লিখি যে n প্লাস এল ইজ প্রপোর্শনাল টু আমাদের কিসের মান, শক্তি। হ্যাঁ, n প্লাস এল ইজ ইকুয়াল শক্তি, প্রপোর্শনাল কি শক্তি, অর্থাৎ n প্লাস এল এর মান যত বেশি হবে তার শক্তির পরিমাণও তত বেশি হবে। আর শক্তির পরিমাণ যত বেশি হবে তত আমাদের কি হবে, উল্টো জিনিসটা ঘটবে, যে ইলেকট্রন প্রবেশ, ঠিক আছে, ইলেকট্রন প্রবেশ। তাহলে আপনারা এইটা মনে রাখলেই দেখবেন যে আপনার আর বুঝতে কষ্ট হচ্ছে না, যে আমার n প্লাস এল এর প্রপোর্শনাল হচ্ছে শক্তি, আর শক্তির প্রপোর্শন হচ্ছে ইলেকট্রন প্রবেশ, ঠিক আছে। এখন ইলেকট্রন প্রবেশ মানে কি, যে আমার যদি শক্তি বেশি হয় তাহলে ইলেকট্রন সেটা পরে প্রবেশ করবে। যেমনটা আমরা যদি বলি যে আমরা যদি হচ্ছে আমাদের কার কথা বলতে পারি, যে 4s এবং হচ্ছে 3d, হ্যাঁ 4s এবং 3d, এদের মধ্যে যদি আমরা একটু কম্পারিজন করি, যে 4s এর মান কত, n মানে কি, n মানে হচ্ছে আমাদের n মানে কত, n মানে হচ্ছে 4, এবং s মানে কত, s মানে হচ্ছে 0, s মানে কত, s মানে হচ্ছে আমাদের 0। তার মানে এই 4s এর মান কত, 4s এর মান হচ্ছে 4 প্লাস 0 ইজ ইকুয়াল হচ্ছে 0। আবার আমরা যদি 3d এর কথা বলি, 3d এর কথা, যে 3 প্লাস কত, 3 প্লাস হচ্ছে 2, ঠিক না, 3 প্লাস 2 কেন, 3 হচ্ছে আমাদের n এর মান, 3 হচ্ছে কি n এর মান, এবং আমাদের l এর মান হচ্ছে 2, তাহলে 3 2 কত হয়, 3 2 হয় হচ্ছে আমাদের 5, এবং এই 5ই হচ্ছে আমাদের 4, আমি এখানে 4 প্লাস 0 হচ্ছে 0 লিখে ফেলেছি, দুঃখিত, যাই হোক। সো 4 প্লাস 0 ইজ ইকুয়াল হচ্ছে 4। হ্যাঁ, সো এখন আমাদের এখানে বড় কে হলো, অবশ্যই হচ্ছে আমাদের 5 বড় হলো, 5 ইজ গ্রেটার দেন 4 হয়ে গেল না, 5 ইজ গ্রেটার দেন কত হলো, 4 হলো। এটার মানে কি, এটার মানে হচ্ছে আমার 3d ইজ গ্রেটার দেন 4s, 3d কার থেকে বড়, 4s এর থেকে বড়। এখন আমরা কি বলছি, যে শক্তি যদি বেশি হয় বা n প্লাস এল এর মানটা যদি বেশি হয়, তাহলে কি হবে, তাহলে সে হচ্ছে ইলেকট্রন, সেই ইলেকট্রন বেশি পরে প্রবেশ করবে, এবং এ কারণেই আমাদের 3d তে ইলেকট্রন প্রবেশ করবে পরে, এবং 4s ইলেকট্রন প্রবেশ করবে কখন, 4s ইলেকট্রন প্রবেশ করবে আগে। সো এই হচ্ছে আমাদের সেই বিষয় যেটা আমরা এত সুন্দরভাবে আজকে বোঝার চেষ্টা করলাম, যে n প্লাস এল এর নিয়ম, যার মান কম তার শক্তি কম, এবং সেখানেই কি ইলেকট্রনটা আগে প্রবেশ করবে। এবং এই তথ্যটাকে আমরা আমাদের এই নতুন একটা বলা যেতে পারে সূত্রের মাধ্যমে বর্ণনা করলাম, সেটা হচ্ছে যে n প্লাস এল, এটার মানে কি, এটা হচ্ছে আমাদের প্রপোর্শন টু শক্তি, প্রপোর্শন টু কি শক্তি, অর্থাৎ এটা শক্তির সাথে রিলেটেড, এটা কার সাথে রিলেটেড, শক্তির সাথে রিলেটেড। এবং এই শক্তি, এটা আবার হচ্ছে কার সাথে বিপরীত, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন ঢোকার ক্রমের সাথে, এটা কি ইলেকট্রন ঢোকার ক্রমের সাথে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। কেন, যার শক্তি বেশি তার ইলেকট্রন ঢুকবে কি, সে পরে, এ কারণে কিন্তু কি হচ্ছে, এ কারণে সে হচ্ছে পরে ঢুকতেছে। ওকে, সো এটা হচ্ছে আমরা একটা বিশেষ বলা যেতে পারে ছোট্ট একটা ট্রিক্স এর মতো অ্যাপ্লাই করলাম, যেটা আমাদের দীর্ঘ সময় ধরে মনে রাখতে সাহায্য করবে। এবং এটার একটা ভালো এবং খুব কমন একটা উদাহরণ হচ্ছে 3d ইজ গ্রেটার দেন 4s। কিভাবে, ওই যে 3d মানে হচ্ছে আমাদের এখানে টোটাল 5, 3 2 5, এটা থেকে বড় হবে কি, হ্যাঁ। আর আমরা কিন্তু হচ্ছে এই পিডিএফটা দিয়ে দিব, জাস্ট 5টা শেয়ার যদি হচ্ছে পড়ে যায় আপনাদের কিন্তু হচ্ছে সাথে সাথে ইনশাল্লাহ এটা দিয়ে দেওয়া হবে। সো যারা যুক্ত আছেন এই মুহূর্তে অবশ্যই কষ্ট করে হলেও একটু শেয়ার দিয়ে দিবেন, কারণ স্লাইডটা কিন্তু অনেক মূল্যবান, ঠিক না। সো যেহেতু স্লাইডটা অনেক মূল্যবান, সুতরাং আপনাদের কিন্তু হচ্ছে এটা মনে রাখা খুব একটা, মানে মনে রাখতে হলে বা পেতে হলে এই কষ্টটুকু কিন্তু একটু করা উচিত, ঠিক আছে। সো এই 5 ইজ গ্রেটার দ্যান 4, এবং এই কারণে যেহেতু 4 হচ্ছে ছোট বা হচ্ছে শক্তি কম, এই কারণে এখানে আমাদের ইলেকট্রন আগে প্রবেশ করবে, ইলেকট্রন কি আগে প্রবেশ করবে। তাহলে ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে, ইলেকট্রন আগে প্রবেশ করবে কিন্তু হচ্ছে এখানে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এটা লিখবো হচ্ছে আগে প্রবেশ করবে। ওকে, এই হচ্ছে মোটামুটি বিষয়, এবং এখানে আমরা বেশ লম্বা সময় ব্যবহার করে ফেললাম। এবারে যদি একটু দেখি যে ইলেকট্রন পূরণের 3টা স্বর্ণসূত্র আছে, যেমন সবার প্রথমে হচ্ছে আমাদের আউফবাউ নীতি। কি নীতি, আউফবাউ নীতি। সো আউফবাউ নীতি অনুসারে কি, ইলেকট্রন সর্বপ্রথম নিম্ন শক্তি স্তরের অরবিটাল পূর্ণ করে। ইলেকট্রন প্রথমে কি করে, নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে। যেমনটা আমরা দেখেছি যে প্রথমে হচ্ছে 1s, তারপরে হচ্ছে 2s, তারপরে হচ্ছে আমাদের 3 কি বলে 1s 2s, তারপরে হচ্ছে আমাদের 2p, হ্যাঁ, তারপরে কি, তারপরে হচ্ছে আমাদের 2p, তারপরে হচ্ছে আমাদের 3s, হ্যাঁ, তারপরে কিন্তু আমাদের 3d না পূরণ করে আগে হচ্ছে 4s, কি লিখতেছি, এরপরে হচ্ছে আমাদের 3p, হ্যাঁ 3s 3p, তারপরে হচ্ছে কি আমাদের সরাসরি 3d তে না গিয়ে সেটা কোথায় পৌঁছায়, সেটা কিন্তু আমাদের 4s এ যায়। 4s এ যাওয়ার পরে আমাদের সর্বশেষ কোথায় যায়, 3d তে যায়। তার মানে কি, আমাদের আউফবাউ নীতি অনুসারে ইলেকট্রন সর্বপ্রথমে নিম্ন শক্তির যে অরবিটাল আছে সেই নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে, এবং ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটাল পূর্ণ করে। এবং আমাদের পাউলির বর্জন নীতি অনুসারে আমরা কি বলি, যে আমাদের পাউলির
ওয়ালাইকুম আসসালাম, ফারিহা সুলতানা ফারিন, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আচ্ছা, সো পাউলির বর্জন নীতি জিনিসটা কি? পাউলির বর্জন নীতি জিনিসটা হচ্ছে যে একই অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন, একটা যে কোনো অরবিটালে, সিঙ্গেল অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন অবস্থান করবে এবং তাদের স্পিন কি হবে? স্পিন হবে বিপরীতমুখী। অর্থাৎ প্রথম ইলেকট্রনটা যদি এভাবে ঢোকে, দ্বিতীয় ইলেকট্রনটা ঢুকবে হচ্ছে এভাবে। অর্থাৎ তাদের প্লাস হাফ এবং মাইনাস হাফ, তাদের যে স্পিন কোয়ান্টাম সংখ্যা সেটার মান কত হবে? প্লাস হাফ এবং মাইনাস হাফ। তাহলে এটা হচ্ছে আফবাউ নীতি। আপনাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন এরকম আসবে যে নিচের কোনটি আফবাউ নীতির ক্ষেত্রে প্রযোজ্য? যে ইলেকট্রন সর্বপ্রথম নিম্ন শক্তির অরবিটাল পূর্ণ করে, সেটা কি করে? তার শক্তি স্তর পূর্ণ করে। সো এটা কি কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে? এটা প্রযোজ্য হবে আমাদের আউটবাউ নীতির ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? আউটবাউ নীতির ক্ষেত্রে। সো এটা আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে 4s এবং এটা হচ্ছে আমাদের 3D। ওকে, আচ্ছা, সো এই হচ্ছে আমাদের আউটবাউ নীতি। এরপরে পাউলির বর্জন নীতি অনুসারে আমাদের যে কোনো অরবিটালে, ঠিক আছে, সেটা এস অরবিটাল হোক, পি অরবিটাল, ডি অরবিটাল, যে কোনো অরবিটালই হোক না কেন, সেই অরবিটালে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা দুইটা, এবং সেই দুইটা একটা আর একটার কি হবে? বিপরীত হবে, অর্থাৎ বিপরীত স্পিনে অবস্থান করবে। এবং সর্বশেষ হচ্ছে হুন্ডের নীতি। হুন্ডের নীতি হচ্ছে অনেকটা আমাদের ওই যে বাসের সিটের মতো। ধরে নিন আপনার একটা সম্পূর্ণ বাস খালি, তো আপনি প্রথমে উঠলেন, প্রথমে উঠে আপনি হচ্ছে আপনার এ সারিতে, অর্থাৎ প্রথম সারির একটা মানে দুইটা করে তো সিট থাকে, সো প্রথম সারির এ সিটে আপনি A1-এ বসলেন। এরপরে আপনার যে পরের জন যে আসবে উনি কিন্তু হচ্ছে B1-এ বসবে, অথবা হচ্ছে আমার A3-তে বসবে, A4-এ বসবে। সাথে সাথে কিন্তু আসলে A2-তে কিন্তু তিনি বসেন না। কেন? ওই যে আমার হচ্ছে প্রত্যেকেরই কি একটা অযুগ্ম অবস্থায় থাকার একটা ইচ্ছা থাকে যে আমি হচ্ছে বিজোড় অবস্থায় থাকবো। সো আমাদের এই হুন্ডের নীতি অনুসারেও এরকম যে সমশক্তির অরবিটালে প্রত্যেক, মানে এটা ধরে নিন আমরা হচ্ছে 3p এর জন্য প্রযোজ্য। এটা কি 3p এর জন্য? এটা হচ্ছে 3px, তারপরে এটা হচ্ছে 3py, এটা হচ্ছে 3pz। সো এই 3px, 3py বা 3pz এখানে কি হচ্ছে যে সমশক্তির অরবিটাল। এটা কি 3p যেহেতু, তার মানে এটা একটা সমশক্তির অরবিটাল। সো এই সমশক্তির অরবিটালে প্রথমে আমাদের একটি করে ইলেকট্রন প্রবেশ করবে। প্রথমে এই একটা ইলেকট্রন, তারপরে এই একটা, তারপরে এই একটা, এবং এরপরে জোর বাঁধবে। যেমন আমরা যদি আমাদের একদম সহজভাবে যদি বলি যে আমাদের অক্সিজেনের কথা, যে অক্সিজেনের ক্ষেত্রে কি হয়, অক্সিজেনের কথা একটু লিখবো যে অক্সিজেনের ক্ষেত্রে কি হয়। অক্সিজেন, হ্যাঁ, অক্সিজেন, এটাকে এই ভদ্রলোককে আমরা সবাই চিনি, আমাদের প্রতিনিয়ত ওনাকে কাজে লাগে। সো এই যে অক্সিজেন, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, ওনার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে অক্সিজেন কি করে? অক্সিজেন হচ্ছে 1s2, তারপরে হচ্ছে 2s2, তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে 2p4। এখন ওনার যদি আমরা হচ্ছে একটু ইলেকট্রন বিন্যাস করি, তাহলে প্রথমে আমরা কি দেখব? আমরা হচ্ছে প্রথমে একটু ইলেকট্রন বিন্যাস করে ফেলি। ইলেকট্রন বিন্যাস করার জন্য হচ্ছে আমাদের এরকম কিছু বক্স লাগবে। ওকে, সো আমাদের এই যে 1s2, 2s2 এটা তো আমাদের ব্লক বা বুকড, ঠিক না? 1s2 বুকড, তারপরে হচ্ছে আমাদের 2s2, এটাও আমাদের কি, এটাও দেখতে পাচ্ছি আমরা বুকড। কেন? আমাদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতাই, অর্থাৎ সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতাই কত? এখানে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা এস এর জন্য হচ্ছে 2, তার মানে এরা কি, এরা হচ্ছে পরিপূর্ণ বা স্বয়ংসম্পূর্ণ। এখন আমরা যদি হচ্ছে একটু 2p4 এর দিকে আসি, সো আমাদের মনে আছে নিশ্চয়ই যে আমাদের p অরবিটালের জন্য আমরা m এর মান কত পেয়েছিলাম? -1, তারপরে হচ্ছে 0 এবং +1। তার মানে কি এখানে আমাদের টোটাল 3টা অরবিটাল থাকে। কয়টা অরবিটাল থাকে? 3টা অরবিটাল থাকে, 3টা অরবিটাল থাকে। এখন এই যে 3টা অরবিটাল, আমাদের 3টা অরবিটালে কয়টা ইলেকট্রন পূরণ করতে হবে? 3 × 2, তার মানে হচ্ছে 6টা ইলেকট্রন পূরণ করতে হবে। সো আমার যেহেতু 4টা ইলেকট্রন আছে, তাহলে 4টা ইলেকট্রন পূরণ করার জন্য আমি কি করতে পারি? সবার প্রথমে আমি 3টা পূরণ করব। আমার যেহেতু সমশক্তির অরবিটাল 3টা, তাহলে আমি হচ্ছে এখানে প্রথমে 3টা পূরণ করলাম। এই যে 3টা পূরণ করলাম। এবারে কি বলছে? যে চতুর্থ যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা কিন্তু এখন কিভাবে পরিপূর্ণ হবে? আমাদের এই যে প্রথম অরবিটাল, অর্থাৎ ধরে নেই আমরা px, এই px এ এসে সে হচ্ছে তার বিপরীত স্পিনে এটাকে পূর্ণ করবে। তার মানে এখানে আমরা একটু প্রথমেই দেখে রাখি যে আমাদের অক্সিজেনে কিন্তু অযুগ্ম ইলেকট্রন কিন্তু কয়টা রইলো? অযুগ্ম ইলেকট্রন রইলো কিন্তু মাত্র 2টা। অযুগ্ম ইলেকট্রন রইলো কয়টা? 2টা। আর আমাদের যুগ্ম ইলেকট্রন রইলো কয়টা? যুগ্ম ইলেকট্রনও কিন্তু রইলো আমাদের এক জোড়া। সো এইটাই হচ্ছে আমাদের অক্সিজেনের ক্ষেত্রে প্রযোজ্য। এবং এই যে তথ্যটা আমরা দিলাম যে আমাদের হুন্ডের গুন্ডা নীতি কি? হুন্ডের গুন্ডা নীতি হচ্ছে যে আমাদের এই যে সমশক্তির অরবিটাল সেগুলো প্রথমে এককভাবে বা বিজোড় অবস্থায় প্রবেশ করে, এবং এরপরে আস্তে আস্তে করে আমাদের যত প্রয়োজন হয় সেই অনুসারে সে হচ্ছে কি, জোর বাঁধে। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের মোটামুটি বিষয়, এবং এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে বা হচ্ছে ভালো করে বুঝতে হবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা যদি একটু সামনে আগাই, যে একটা ছোট্ট এমসিকিউ ফাঁদ আছে যে ইলেকট্রন বিন্যাসের বেশ কিছু ব্যতিক্রম আমরা অনেক সময় লক্ষ্য করি। যেমন আমি যদি বলি যে ক্রোমিয়ামের কথা যদি বলি, যে আমরা সাধারণত আপনারা সবাই যেহেতু হচ্ছে আপনারা রসায়নের স্টুডেন্ট, অবশ্যই হচ্ছে আপনারা 1 থেকে অন্তত 30 পর্যন্ত একদম ঠোঁটস্থ মুখস্থ অন্তস্থ আপনাদের পর্যায় সারণীর এই মৌলগুলোর কথা মনে আছে। সো এই 30 পর্যন্ত মৌল
মৌলগুলোর মধ্যে আমাদের দুইটা মৌল, একটা হচ্ছে 24 আর একটা হচ্ছে আমাদের 29, এই দুটো মৌলের একটু সমস্যা আছে। সেটা হচ্ছে আমাদের যে স্বাভাবিক নিয়ম বা সাধারণ নিয়ম, সেই সাধারণ নিয়মে আগে কোথায় প্রবেশ করবে, আগে প্রবেশ করবে হচ্ছে 4s এ। আগে কোথায় প্রবেশ করবে, প্রবেশের ক্ষেত্রে আগে কোথায় প্রবেশ করবে, প্রবেশের ক্ষেত্রে আগে প্রবেশ করবে কোথায়, 4s এ। এবং এরপরে কোথায় প্রবেশ করবে, এরপরে হচ্ছে আমাদের 3d তে প্রবেশ করবে। ঠিক আছে, n+l এর নিয়ম অনুসারে এটাই হচ্ছে আমাদের সঠিক নিয়ম। কিন্তু আমরা জানি যে আমাদের s অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা, s অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা এবং d অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 10টা। ঠিক আছে, এখন এস অরবিটাল যদি হচ্ছে হাফ থাকে, হাফ অথবা হচ্ছে পূর্ণ থাকে, এবং আমাদের পি অরবিটাল, যেমন হচ্ছে পি অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6টা, কিন্তু ওই যে ও কিন্তু প্রথম যে 3টা ইলেকট্রন পূরণ করে, অর্থাৎ অর্ধেক যে ইলেকট্রন পূরণ করে সেটা কিন্তু ওই যে হাফ অনুযায়ী পূরণ করে না, এ কারণে ও কিন্তু অনেক স্থিতিশীল হয়। আবার একই তথ্য আমি ডি এর জন্য দিব, যে আমাদের ডি তে তো টোটাল 10টা ইলেকট্রন ঢোকে না, সো 10টা ইলেকট্রনের অর্ধেক কত, 5টা। তার মানে ও যদি 5টা ইলেকট্রন এরকম করে করে, তাহলে কিন্তু ও অনেক বেশি স্থিতিশীল হয়। কি হয়, অনেক স্থিতিশীল হয়। অর্থাৎ আমাদের কোনো কিছু স্বয়ংসম্পূর্ণ থাকার থেকেও যদি আমরা সেটা অর্ধপূর্ণ কিংবা আমাদের স্বাভাবিক যে নিয়ম, সেই নিয়মের ক্ষেত্রে যদি হচ্ছে এরকম হয় জিনিসটা যে অর্ধপূর্ণ, লিটারালি অর্ধপূর্ণ হয়ে আছে, তাহলে জিনিসটাকে আমরা কি বলতে পারি, তাহলে জিনিসটাকে আমরা বলি হচ্ছে যে সেটা অনেক বেশি স্থিতিশীল। সো এই কারণেই আমরা একটু লক্ষ্য করব এখানে, এই কারণে আমরা একটু লক্ষ্য করব যে আমাদের এই যে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমে এই ঘটনাটা একটু ব্যতিক্রম। কিরকম, যে আমরা যদি হচ্ছে স্বাভাবিক নিয়মে যাই, যেহেতু ক্রোমিয়াম 24 নাম্বার আমাদের মৌল, তাহলে ওর ক্ষেত্রে কি হবে, আর্গন হচ্ছে 18, এরপরে 4s এ আমার 2টা ইলেকট্রন যাবে, টোটাল হয়ে গেল 20 প্লাস হচ্ছে আমাদের 3d এর 4, টোটাল হয়ে যাবে কত, 24। কিন্তু এই জিনিসটা একটু ব্যতিক্রম হয়ে যায়, ওই যে অর্ধেক বা হচ্ছে স্থিতিশীলতা অর্জনের জন্য, এই অর্ধেক বা হচ্ছে স্থিতিশীলতা অর্জনের জন্য যে ঘটনাটা ঘটে, যে আমাদের এখানে আর্গন তো 18, তারপরে 4s 1 এবং আমাদের 3d 5, অর্থাৎ টোটাল আমাদের 26টাই হলো, সরি 24টাই হলো। কিন্তু এখানে ঘটনাটা যেটা ঘটলো সেটা হচ্ছে 3d 5 হওয়ার কারণে বা আমাদের এই 3d অরবিটাল অর্ধপূর্ণ হওয়ার কারণে, এটার মানে কি, যেটা হচ্ছে অর্ধপূর্ণ, সো এটা অর্ধপূর্ণ হওয়ার কারণে এটা কিন্তু হচ্ছে কি দিবে, এটা হচ্ছে আমাদের কি মানে এটা একটা ভালো আমাদের কি বলা যেতে পারে, স্থিতিশীলতা দিবে। এই যে আমাদের 5টা ইলেকট্রন যখন প্রবেশ করবে তখন কিন্তু সে এভাবে, অর্থাৎ পঞ্চম ইলেকট্রনটা পর্যন্ত একদম সবগুলো অরবিটাল কি আছে, আমাদের পরিপূর্ণ আছে বা অর্ধ অবস্থায় আছে। কিন্তু যদি হচ্ছে এখানে আমাদের একটা ইলেকট্রন কম হতো, অর্থাৎ 3d 4 হতো, তাহলে কিন্তু এটা ফাঁকা থাকতো এবং ফাঁকা অবস্থায় সেটা খুব একটা ভালো স্থিতিশীলতা অর্জন করতে পারতো না। এবং এ কারণেই অর্ধপূর্ণ, অধিক স্থিতিশীলতা এবং পূর্ণ, এটা তো অবশ্যই কি সর্বোচ্চ স্থিতিশীলতা। এবং একই ঘটনা ঘটে আমাদের কপারের ক্ষেত্রে, যে কপারের ক্ষেত্রে জিনিসটা এরকম হতে পারতো, আর্গন 18, তারপরে হচ্ছে আমাদের 4s এর 2 এবং তারপরে হচ্ছে 3d এর 9, তার মানে টোটাল কত হয়ে গেল, টোটাল হয়ে গেল 29। কিন্তু এই জিনিসটা না করে আমরা যেটা করি, যে আর্গন হচ্ছে 18, এরপরে আমাদের 4s এ ঢোকে হচ্ছে একটা ইলেকট্রন, এবং আমরা পরিপূর্ণ করার জন্য 3d তে আমরা কয়টা ইলেকট্রন ঢুকাই, 10টা, তাহলে টোটাল হয়ে গেল কয়টা, আমাদের সেই 29টাই হলো। কিন্তু আমাদের এখানে 3d টা কি হয়ে গেছে, 3d টা হচ্ছে পূর্ণ হয়ে গেছে, 3d টা কি হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে, এবং এটার ছবি কিন্তু আমরা এখানে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আপনার বন্ধু বান্ধব বা যারা হচ্ছে রসায়নের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকে একটু কষ্ট করে জানিয়ে দেবেন, যাতে আমরা আরো বেশি মানুষের কাছে ছড়িয়ে যেতে পারি। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আয়ন গঠনের সময় বা ইলেকট্রন যখন তারা ত্যাগ করে, হ্যাঁ, আমাদের কিন্তু ইলেকট্রন ত্যাগ করে না, আমাদের প্রত্যেকটা মৌলেরই কিন্তু হচ্ছে মৌল গঠন অথবা যৌগ গঠন, মৌল গঠন না মানে যৌগ গঠন বা যে কোনো ধরনের কার্যক্রম করতে হলে বা বন্ধন করতে হলে, শেয়ার করতে হলে, ঠিক আছে, যে কোনো ধরনের রাসায়নিক কার্যক্রম পরিচালনা করতে গেলে তাকে কিন্তু অবশ্যই কি করতে হয়, ইলেকট্রন ত্যাগ করতে হয় বা ইলেকট্রন গ্রহণ করতে হয়। সো ইলেকট্রন যখন সে ত্যাগ করে বা আয়ন হিসেবে পরিচিত হয়, যেমন হচ্ছে আমরা যদি বলি সোডিয়াম আয়ন, ঠিক আছে, সোডিয়াম আয়ন না, আমরা যদি বলি হচ্ছে ক্যালসিয়াম 2+ আয়ন। সো আমরা ক্যালসিয়ামের যদি স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস দেখি, যে ক্যালসিয়াম কেমন, ক্যালসিয়াম হচ্ছে আর্গন, যেহেতু ক্যালসিয়াম কত, ক্যালসিয়াম হচ্ছে পটাশিয়াম ক্যালসিয়াম মানে 20 নম্বর, তার মানে কি, তার মানে হচ্ছে আর্গন পর্যন্ত কি, এটা হচ্ছে কত, 4s2 হবে। ঠিক আছে, না এটা দিয়ে বোঝা যাবে না, আমরা হচ্ছে আমাদের যেটা উদাহরণ দেওয়া আছে আমাদের আয়রনের ক্ষেত্রেই চলে যাই। ঠিক আছে, সো আয়রনের ক্ষেত্রে কি বলছে, আয়রনের ক্ষেত্রে যে আয়রন তো 26, ঠিক না, সো আর্গন হচ্ছে 18, এটা আমরা লিখলে তাড়াতাড়ি লেখা যায়। এবং এরপরে তো স্বাভাবিকভাবে 4s2, এটা হচ্ছে আগে আমাদের প্রবেশ করেছে, অর্থাৎ আগে প্রবেশ, এটা কি, এটা হচ্ছে আগে প্রবেশ এবং এরপরে কি, এরপরে হচ্ছে 3d 6 দ্বারা আমাদের 18 আর 2 20, 20 আর 6 কত, 26। কিন্তু যখন এটা
বের হবে, অর্থাৎ যখন এটা এখান থেকে দুইটা ইলেকট্রন চলে যাবে, অর্থাৎ এটা যখন আয়নে পরিণত হবে, এটা যখন ফেরাস আয়নে পরিণত হবে, এটা যখন কি ফেরাস আয়নে পরিণত হবে, তখন যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমাদের এই 4s2 প্রথমে এই 4s2 থেকেই প্রথমে ইলেকট্রন বিয়োগ হয় বা প্রথমে ইলেকট্রন মাইনাস হয়। ঠিক আছে, তার মানে বা আমাদের ইলেকট্রন যখন এখান থেকে মাইনাস হবে বা ইলেকট্রন যখন এখান থেকে বের হবে, সেই বের হওয়ার ক্ষেত্রে মানে আগে প্রবেশও করবে 4s এ, অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে। ঘটনাটা এরকম যে আমরা যখন প্রবেশ করি তখন হচ্ছে প্রবেশের কথাটা এরকম যে প্রবেশ করে কোথায়, প্রবেশ করে হচ্ছে নিম্ন শক্তির অরবিটালে। ঠিক আছে, প্রবেশ করে কোথায়, নিম্ন শক্তির অরবিটালে, নিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে কোথায়, নিম্ন শক্তির অরবিটালে। সহজ কথা হচ্ছে প্রবেশ করে হচ্ছে নিম্ন শক্তির অরবিটালে, কিন্তু এখান থেকে বের হয়, এখান থেকে বের হয় বা হচ্ছে এখান থেকে মাইনাস যখন হয় তখন কি হয়, তখন হচ্ছে সর্বোচ্চ শক্তি স্তরে আগে। অর্থাৎ জিনিসটা কিন্তু খুবই আসলে একটা আনফেয়ার বিষয় যে যখন তুমি বের হচ্ছ তখন তুমি নিম্ন শক্তি দুঃখিত, যখন তুমি প্রবেশ করছো তখন তুমি নিম্ন শক্তির যে অরবিটালটা আছে সেখানে প্রবেশ করতেছো, কিন্তু যখন তুমি বের হচ্ছ তখন সবার আগে বের হবে কে, মানে আগে কি বলে এটাকে আগে, হ্যাঁ, বা প্রথমে কে। সো যখন তুমি বের হচ্ছ তখন তুমি কি করছো, সর্বোচ্চ শক্তি স্তর থেকে তুমি বের করে নিচ্ছ, সর্বোচ্চ শক্তি স্তর থেকে। এবং এই কারণেই আমরা যখন হচ্ছে কোনো একটা ইলেকট্রন ঢুকতে যাচ্ছে, যখন আমরা প্রবেশ করাচ্ছি, যেমন আমরা হচ্ছে যদি বলি যে যখন আমরা প্রবেশ করাচ্ছি তখন আমরা হিসাব করি কি, তখন আমরা হিসাব করি n+l এর মান। যখন আমরা প্রবেশ করছি তখন আমরা হিসাব করি হচ্ছে n+l এর মান। আর যখন বের হয় তখন আমরা হিসাব করি কি বলতো, যখন বের হয় তখন আমরা হিসাব করি শুধু n এর মান। শুধু কিসের মান, n এর মান। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বিষয় যে আয়ন গঠনের সময় ইলেকট্রন সর্বদা সর্বোচ্চ শক্তি স্তর যেটার n এর মান বেশি এখান থেকে বের হয়, এবং 4s থেকে ইলেকট্রন বের হয় 3d থেকে নয়, অর্থাৎ সর্বশেষ যে ঢুকেছে সে আগে বের হবে। এই ধারণা কি সম্পূর্ণ ভুল, এই ধারণা কি সম্পূর্ণ ভুল। ওকে, সো একদম সিম্পল ভাবে আমি তোমাদেরকে বলে দিলাম। আচ্ছা, একটু স্লো পড়াতে হবে, ওকে ঠিক আছে। তাহলে স্লো যেহেতু পড়াতে হবে তাহলে আমি আরেকবার হচ্ছে এটাকে রিপিট করি, যেটা আমি একটু আগে আপনাদেরকে বারবার বলে আসছিলাম। যেমন আমাদের একদম বেসিক যে কথা যে আমাদের ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম রূপে আমরা হচ্ছে এখানে কিছু তথ্য দেখেছি, এবং এর আগে আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে, ইলেকট্রন বিন্যাসটার সূত্র কিংবা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের যাবতীয় তথ্য বলি আমরা হচ্ছে এখান থেকে খুব সুন্দরভাবে দেখেছি যে আমাদের ইলেকট্রন যখন প্রবেশ করে তখন আসলে আমাদের n+l এর মান অনুসারে প্রবেশ করে। কিসের মান অনুসারে প্রবেশ করে, n+l এর মান অনুসারে। এই জিনিসটা একটু লক্ষ্য করুন, যখন আমাদের ইলেকট্রন প্রবেশ করে তখন সেটা কিভাবে প্রবেশ করে, তখন সেটা হচ্ছে n+l এর মান অনুসারে প্রবেশ করে। কিসের মান অনুসারে, n+l এর মান অনুসারে। অর্থাৎ n+l এর মান যদি বেশি হয় তাহলে পরে প্রবেশ করবে, আর যদি কম হয় তাহলে আগে প্রবেশ করবে। কিন্তু যখন বের হয় তখন n এর মান অনুসারে সেটা বের হয়। কিরকম, যে n এর মান যদি বেশি হয়, ঠিক আছে, এই জিনিসটা আরো সহজ করে দেই, যে n এর মান যদি বেশি হয়, আমাদের n এর মান যদি বেশি হয় তাহলে সেখান থেকে আগে আমার হচ্ছে কি বের হবে। আর যদি প্রবেশের ক্ষেত্রে n+l এর মান যদি হচ্ছে কম হয় তাহলে সেটা আগে সেখানে প্রবেশ করবে। একদম সিম্পল না, ঠিক আছে জিনিসটা কি, জি জি অবশ্যই ঠিক আছে। সো যেটা বলছিলাম যে ধন্যবাদ আপনাকে আমাকে জিনিসটা বলার জন্য। এখন থেকে আমি আপনাদের সুবিধার্থে এই কাজটাই করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে তাহলে যখন আমরা প্রবেশ করব তখন আমরা হচ্ছে n+l এর মান অনুসারে দেখব যে n+l এর মান যদি কম হয় তাহলে সেটা কি হবে, তাহলে সে প্রবেশ করবে। আর বের হওয়ার ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করব যে আমাদের সর্বোচ্চ শক্তি স্তরের মান যেটা সেখান থেকে আগে বের হবে। যেমনটা আমরা এখানে দেখেছি যে আমাদের 3D এবং হচ্ছে 4s এখানে আমাদের আগে ঢুকছে কোথায়, আগে কিন্তু প্রবেশ করছে 4s এ। আগে কোথায় প্রবেশ করছে, আগে প্রবেশ করছে হচ্ছে আমাদের এই 4s এ। কেন, কারণ 4+ আমাদের কি 4+0 ওই যে n+l এর মান, n+l এর মানের হিসাবে এটা হচ্ছে কম, কিন্তু এখান থেকে আবার বেরও হয়েছে আগে, এখান থেকে বেরও হয়েছে আগে। কিন্তু এই বের হওয়ার কারণটা কি, এই বের হওয়ার কারণটা কি, এই বের হওয়ার কারণ হচ্ছে আমাদের n এর মান, যে 3 এটা কিন্তু n এর মান থেকে n এর মান দিকে n এর মানের দিক থেকে 3 হচ্ছে কি 4 এর থেকে কম, এবং এ কারণেই আমাদের 4 এর মান বা হচ্ছে 4 বেশি হওয়ার কারণে এইটা থেকে বেরো হবে আগে। তাহলে প্রবেশ করবে কোথায়, প্রবেশ করবে হচ্ছে আমাদের 4s এ আগে, আবার বেরো হবে কি আমাদের এই 4s থেকেই। কেন, কারণ হচ্ছে আমরা যখন প্রবেশের কথা হিসাব করি তখন n+l এর মান যার কম তার কথা হিসাব করি, আর যখন আমরা বের হওয়ার কথা হিসাব করি তখন আমরা কার কথা হিসাব করি, যে বা যার শক্তি স্তর সব থেকে বেশি। ঠিক আছে, এইভাবে আমরা আমাদের এই তথ্যগুলো সম্পন্ন করলাম ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা একটু দেখবো যে বন্ধনের আকাঙ্ক্ষা, আমরা যখন বন্ধন করতে চাই, ঠিক না, আমাদের যখন হচ্ছে
বিয়ে করতে চাই বা হচ্ছে আমাদের বিয়ের যে ব্যাপারটা হয়, যে বিয়ের ব্যাপারে কিন্তু আমরা আমাদের মনের মিলটা দেখতে চাই না, যে আমরা যে বন্ধনটা করব সেই বন্ধনটা যেন হচ্ছে খুব স্থির হয়, স্থিতিশীল হয়, এদিক সেদিক দৌড়দৌড়ি না করে। সো সেই ঘটনাটাই হচ্ছে আমাদের এই বন্ধনের ক্ষেত্রে দেখা যায়, যে বন্ধনের আকাঙ্ক্ষা অক্টেট এবং স্থিতিশীলতা। আমরা যেমন চাই যে আমার যে থাকবে, আমার যে পার্টনার থাকবে, সে অনেক বেশি শান্ত শিষ্ট এবং হচ্ছে কি সে মানে আমাদের মনের ভিতরে জিনিসটা কি থাকবে, স্থিতিশীল থাকবে। ঠিক আছে, সো এই স্থিতিশীলের বিষয়টাই হচ্ছে এখানে আমরা উল্লেখ করব। কিরকম, যেমন বন্ধনের আকাঙ্ক্ষায় যে প্রত্যেক পরমাণু তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল যে ইলেকট্রন বিন্যাস সেটা অর্জন করতে চায়। যেমন আমি আপনাকে একদম সহজ ভাষায় বুঝাই, যে আমাদের যে সোডিয়াম আছে না, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত আমরা সবাই জানি, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 11। এখন এটাকে যদি আমরা লিখি যে 1s2, তারপরে হচ্ছে 2s2, তারপরে হচ্ছে 2p6, হ্যাঁ, তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে 3s1। এখন এই যে আমাদের সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রনকে যদি আমি বাদ দিয়ে দিতে পারি তাহলে কিরকম হয় দেখুন। তাহলে আমাদের এই জিনিসটা হয় এরকম, যে 1s2, তারপরে হচ্ছে 2s2, তারপরে হচ্ছে 2p6। অর্থাৎ আমার যে 10টা ইলেকট্রন, আমার যে 2 নম্বর শক্তি স্তরে 2 নং শক্তি স্তরে যে সর্বোচ্চ 10টা ইলেকট্রনের 2 নং শক্তি স্তরে যে সর্বোচ্চ 10টা ইলেকট্রনের কাঠামো সেটা কিন্তু পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এবং এই যে 10টা ইলেকট্রন, এই 10টা ইলেকট্রন কিন্তু আমাদের কে পরিপূর্ণ করছে, আমাদের হিলিয়ামের মতো। আমরা যখন পর্যায় সারণী পড়বো, আমরা কিন্তু খুব সম্প্রতি পর্যায় সারণী পড়বো, এবং পর্যায় সারণীর যে 18 নং গ্রুপটা আছে, পর্যায় সারণীর যে 18 নং গ্রুপটা আছে, সেই 18 নং গ্রুপের ক্ষেত্রে কি হয় বলুন তো, 18 নং গ্রুপে কিন্তু আমাদের কি আছে, 18 নং গ্রুপেই হচ্ছে আমাদের সেই নিষ্ক্রিয় গ্যাস আছে। কি আছে, নিষ্ক্রিয় গ্যাস আছে। সো এই যে নিষ্ক্রিয় গ্যাস, এই নিষ্ক্রিয় গ্যাসের বিশেষত্ব কি জানেন, যে তারা কখনো মানে অন্য কোনো বলা যেতে পারে বন্ধন, অন্য কোনো রাসায়নিক কোনো কিছুতে হচ্ছে সে যেতে চায় না। ঠিক আছে, যে অন্য কোনো রাসায়নিক কোনো বন্ধনে সে যেতে চায় না, বা সে অনেক বেশি বলা যেতে পারে নোবেল গ্যাস, তাকে আমরা মূলত কি বলি, নোবেল গ্যাস। কেন, কারণ হচ্ছে তারা অনেক বেশি স্থিতিশীল, ঠিক আছে, এবং তারা অনেক বেশি নিষ্ক্রিয়। তো এই যে নিষ্ক্রিয় গ্যাস, এটার 10 নম্বর যে মৌলটা আছে তার নাম হচ্ছে হিলিয়াম, অর্থাৎ 10 নম্বর পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে মৌলটা আছে সেটা হচ্ছে হিলিয়াম। তো এই যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে সে যে এই হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করলো, এটার কারণটা কি, এটার কারণ হচ্ছে সেও যেন নিষ্ক্রিয় হয়ে যেতে পারে এই উদ্দেশ্যে। এবং তখন কিন্তু আমরা সোডিয়ামকে আর শুধু সোডিয়াম লিখবো না, তখন আমাদের সোডিয়ামকে লিখতে হবে সোডিয়াম প্লাস। ঠিক আছে, এবং পারমাণবিক সংখ্যা 11 তো ঠিকই আছে। সো এই হচ্ছে ঘটনা, যে প্রত্যেক পরমাণু তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করতে চায়। এবং এই কাঠামোর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করুন, যে সর্বশেষ শক্তি স্তরে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কিন্তু হচ্ছে কত দেখা যাচ্ছে, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কিন্তু 8 দেখা যাচ্ছে। সো এই যে সর্বশেষ শক্তি স্তরে বা সর্বশেষ শক্তি পথে আমাদের 8টা ইলেকট্রন অর্জনের যে প্রবণতা আমাদের সর্বশেষ শক্তি স্তরে বা সর্বশেষ কক্ষপথে, যেমন আমাদের এই সোডিয়ামের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথ কত, 1, এটা হচ্ছে 1 তো আছেই, এর সাথে কত আছে 2, এবং 2 থেকেই কিন্তু হচ্ছে এটা কমপ্লিট হয়ে গিয়েছে। তার মানে সর্বশেষ কক্ষপথে এই যে 8টা ইলেকট্রনের প্রবণতা, যে ভাই আমার হচ্ছে 8টা ইলেকট্রন হলে আমি তো অনেক স্থিতিশীল থাকতে পারি, আমার পক্ষে হচ্ছে অনেক শান্তশিষ্ট এবং লেজ বিশিষ্ট হয়ে থাকা সম্ভব। সো আমার এই একটা ইলেকট্রন তোমরা কেউ নেও, তোমরা কেউ গ্রহণ করো। সো গ্রহণ করলে কি হবে, আমি অক্টেটে পরিপূর্ণ হব। এবং অক্টেটের বিষয়টা কি, যে শেষ কক্ষপথে আমার 8টি ইলেকট্রনের পরিপূর্ণতার অবস্থাটাকে আমরা বলি কি, অক্টেট অবস্থা। এবং ডুয়েট অবস্থাও আছে। ডুয়েট মানে সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন। যেমন আমরা যদি হাইড্রোজেনের কথা বলি, যে হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করে, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন তো 1, তার মানে কি ওকে একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, ওকে কি করতে হবে, একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে। তাহলে কি হয়ে যাচ্ছে, H2 হয়ে যাচ্ছে, বা মানে ওর সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন চলে আসতেছে। আবার যদি বলি আমরা আমাদের এই যে লিথিয়াম এর সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 3টা। তার মানে কি ওকে যদি 1s2 করতে হয় তাহলে কি করতে হবে, ওর 2s1 থেকে এটাকে মানে 2s1টা মাইনাস করতে হবে, বাদ দিতে হবে। আবার যদি বেরিলিয়ামের কথা বলি, যে বেরিলিয়াম 4 নাম্বার 1s2, তারপরে হচ্ছে কি 2s2। সো ও কি চাইবে, যে ওর সর্বশেষ 2s2 থেকে এই ইলেকট্রনটা বাদ দিয়ে দিতে। ঠিক আছে, সো এটা বাদ দিয়ে দিলে কি হয়ে যাবে, ও বেরিলিয়াম 2+ হয়ে যাবে। অর্থাৎ এখানে মানে আমাদের বাকি যতগুলো মৌল আছে তাদের প্রত্যেকের লক্ষ্য হচ্ছে অষ্টক পূরণ করা। বাট এই 3 বান্দার অর্থাৎ হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, এদের পক্ষে তো আর মানে বেরিলিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3। সো ওকে যদি অষ্টক পূরণ করতে হয় ওকে প্রায় 7টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। তো এটা তো আসলে সম্ভব না। আবার যদি 7টা না, সরি 9, আচ্ছা 1s2, 2s2, 2p6,
তার মানে হচ্ছে ওকে কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, 2p6, 6টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। তো 6টা ইলেকট্রন তো আসলে কোনো মৌলের পক্ষে মানে গ্রহণ করা খুব একটা বেশি সম্ভব না। আবার আমরা যদি হাইড্রোজেনের কথা বলি, ওর ইলেকট্রন নেই আছে একটা, তার মানে কি ও সর্বোচ্চ একটা ইলেকট্রন গ্রহণ করে আমাদের হাইড্রোজেনে পরিণত হতে পারছে। আবার যদি লিথিয়ামের কথা বলি যে ওর সর্বশেষ শক্তিস্তরী ইলেকট্রন হচ্ছে 3টা, তার মানে কি যে ওকে যদি অষ্টক পূরণ করতে হয় অন্য দিক থেকে, তাহলে ওকে টোটাল ইলেকট্রন গ্রহণ করতে হবে 7টা। 1s2 আছে, 2s2 আছে, সরি 2s1 আছে, তো 2s1 কে বানাতে হবে 2s2 এবং এর সাথে আবার 2p6। সো এই কারণে আমাদের এই যে লিথিয়াম অথবা হচ্ছে আমাদের বেরিলিয়াম, এরা অষ্টক পূরণ করে না, বরং এরা হচ্ছে ডুয়েট বা দ্বিত্ব পূরণ করে। ঠিক আছে, কি পূরণ করে? ডুয়েট বা দ্বিত্ব পূরণ করে। ঠিক আছে, ওকে। এরপরে যদি একটু দেখো যে বন্ধনের কৌশল, মূল ম্যাট্রিক্স, অর্থাৎ আমরা এখন বন্ধন দেখব। আমরা কি দেখব এখন? বন্ধন দেখব। বন্ধন মানে কি? বন্ধন মানে হচ্ছে একজন আরেকজনের সাথে সংযুক্ত হওয়া। যেমন আমাদের আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন হয় কার মধ্যে? ধাতু এবং অধাতুর মধ্যে। কিরকম? যে আমরা যদি একটা সোডিয়ামের কথা চিন্তা করি, যে একটা সোডিয়াম আর একটা হচ্ছে আমাদের ক্লোরাইড, হ্যাঁ, একটা সোডিয়াম আর একটা হচ্ছে ক্লোরাইড। তো এখন সোডিয়ামের ঘটনাটা কি? যে সোডিয়াম কিরকম থাকে? সোডিয়ামের ঘটনাটা হচ্ছে এরকম যে সোডিয়াম এর এটা আমরা ইলেকট্রন বিন্যাসটা যদি একটু দেখি, যে 1s2, তারপরে হচ্ছে 2s2, তারপরে হচ্ছে 2p6 এবং 3s1। এখন এই যে 3s1টা আছে, এই 3s1টাকে কিন্তু ওর কাছে কি মনে হচ্ছে? ওর কাছে বিষের কাঁটা মনে হচ্ছে। সো এখন ওর লক্ষ্য থাকবে এই ইলেকট্রনটা কাউকে গুছ করে দেওয়া যায় কিনা। সো এই কারণে ও ক্লোরিনের সহায়তা নেবে। ক্লোরিনের ক্ষেত্রে যদি বলি যে ক্লোরিন হচ্ছে একটা অধাতু, কেন? কারণ হচ্ছে ও একটা গ্যাসিয়াস পদার্থ। সো ওর ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখি, যে 1s2, তারপরে হচ্ছে 2s2, তারপরে হচ্ছে 2p6, তারপরে হচ্ছে 3s2 এবং 3p5। ঠিক আছে, ওকে, 3p5। এখন এখানে দেখো, ও যদি 3p6 হয়ে যেতে পারে, এই ভদ্রলোক যদি 3p6 হয়ে যেতে পারে, তাহলে কিন্তু ওনারও অষ্টক পূরণ হচ্ছে। আবার এই যে ভদ্রলোক সোডিয়াম, ওনারও কিন্তু ইলেকট্রনটা পরিপূর্ণ হচ্ছে। এবং এই কারণেই আমাদের এই 3s1 এর যে ইলেকট্রনটা আছে, সেই ইলেকট্রনটা আমার এখানে এসে পৌঁছাবে এবং সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে 3p6। এবং এটা যখনই চলে গেল, তখন কিন্তু আমার এইটা ক্রস হয়ে গেল। মানে কি? এটা তো এখন আর নাই, তৃতীয় শক্তি স্তর কি এখন? ধূলিসাৎ। তাহলে আমাদের তখন ইলেকট্রন কোন পর্যন্ত? 1s2, 2s2, 2p6। তার মানে এই যে আমাদের সোডিয়াম একটা ইলেকট্রন দান করলো, এই দান করার কারণে আমাদের সোডিয়াম হয়ে গেল সোডিয়াম আয়ন, অর্থাৎ সোডিয়াম প্লাস, এবং ক্লোরিন যেহেতু একটা ইলেকট্রন গ্রহণ করলো, এ কারণে ক্লোরিন হয়ে গেল কি? ক্লোরিন মাইনাস। তো এখন এই যে প্লাস এবং মাইনাস, পৃথিবীতে সবসময় আসলে প্লাস এবং মাইনাসের মধ্যে আমাদের কি থাকে? আকর্ষণ বল থাকে। কখনো কিন্তু প্লাস প্লাসের মধ্যে আকর্ষণ থাকে না, অথবা মাইনাস মাইনাসের মধ্যে আকর্ষণ থাকে না, কিন্তু প্লাস এবং মাইনাসের মধ্যে কি থাকে? আকর্ষণ থাকে। তো সেই প্লাস এবং মাইনাসের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল এসে জড়ো হবে, এবং সেই বলটাকেই বলা হচ্ছে আমাদের ধাতু এবং অধাতুর সম্মিলনে তৈরি ইলেকট্রনের পূর্ণ স্থানান্তরের মাধ্যমে সৃষ্ট আমাদের আয়নিক বন্ধন। কি বন্ধন? আয়নিক বন্ধন। অর্থাৎ আয়নিক বন্ধন এমন একটা বন্ধন, যেই বন্ধনে আমাদের দুইটা জিনিস হয়। একটা হচ্ছে আমাদের ধাতুর সাথে অধাতুর মিলন ঘটে, এবং ধাতু ইলেকট্রন ত্যাগ করে ও আমাদের যে অধাতু আছে সে ইলেকট্রন গ্রহণ করে। এবং এক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মনে রাখবা, যে আমাদের এখানে যে দুইটা মৌল, অর্থাৎ একটা ধাতু এবং একটা অধাতু, এরা যে পরস্পরের সাথে কানেকশন ক্রিয়েট করে বা বন্ধন গঠন করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.7। ঠিক আছে, গ্রেটার দ্যান অর ইকুয়াল 1.7, অর্থাৎ তাকে কিন্তু 1.7 এর বেশি হতে হয়। যেমন আমরা যদি সোডিয়ামের তড়িৎ ঋণাত্মকতার কথা হিসাব করি, ও মনে হয় সম্ভবত 3, আর আমাদের ক্লোরিন হচ্ছে কি? ক্লোরিন হচ্ছে প্রায় 4 পয়েন্ট অনেক আর কি, এটা সম্ভবত 2 সামথিং আর কি, যেটা হচ্ছে কি আমাদের অবশ্যই 1.7 এর থেকে বেশি অথবা সমান সমান হয়েছে এদের দুজনের মধ্যকার তড়িৎ ঋণাত্মকতা। কথা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা কি? এটা হচ্ছে আমাদের পর্যায় সারণীর একটা পর্যাবৃত্ত ধর্ম। এটা কি? এটা হচ্ছে একটা পর্যাবৃত্ত ধর্ম। এটা কি? এটা হচ্ছে একটা পর্যাবৃত্ত ধর্ম। এটা কি? এটা হচ্ছে একটা পর্যাবৃত্ত ধর্ম। সো এই পর্যাবৃত্ত ধর্মের আওতায় আমাদের সেটাকে মানে সবগুলো মৌলেরই হচ্ছে একটা করে কি আছে? সবগুলো মৌলেরই হচ্ছে একটা করে আমাদের তড়িৎ ঋণাত্মকতা বা তড়িৎ ঋণাত্মক মান আছে। তো সেই তড়িৎ ঋণাত্মক মান অনুসারে আমাদের কি আছে? যে যদি এটা 1.7 এর থেকে বেশি হয়, তাহলেই একমাত্র সে আয়নিক বন্ধনে যুক্ত হতে পারবে। আর এরপরে হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন হচ্ছে অনেকটা আপনারা বা আমরা যখন হচ্ছে ছোটবেলায় ক্রিকেট খেলতাম, ক্রিকেট খেলার সময় কি হতো? যে একজনের বল আছে, আরেকজনের হচ্ছে ব্যাট আছে। সো এখন এই মুহূর্তে যদি
যে কোনো একজন আমাদের এখানে খেলা থেকে চলে যায় তাহলে কিন্তু আমাদের খেলাটা বরবাদ। কেন? যে ব্যাট আছে সে চলে গেলে আমরা আর ব্যাট করতে পারবো না, আর যে হচ্ছে আমাদের যার কাছে বল আছে সে যদি চলে যায় তাহলে আর আমরা বল করতে পারবো না। তার মানে আলটিমেটলি আমাদের এখানে কিন্তু দুইজনকে শেয়ার করে নিতে হচ্ছে, দুজনকে কি করতে হচ্ছে? শেয়ার করে নিতে হচ্ছে। তো এই যে শেয়ারটার কথা আমি বললাম যে একজন আরেকজনের সাথে শেয়ার করে, অর্থাৎ দুইজনই কি সমানভাবে সমান পরিমাণে কন্ট্রিবিউট করে। তো আমাদের সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট, এই যে কো কথাটা দেখে আপনাদের বোঝা উচিত যে এটা কি, এটা হচ্ছে দুইজনকে সমান সমান পরিমাণে শেয়ার করতে হয়। তো সেই শেয়ারিং এর কারণে এটাকে বলা হচ্ছে সমযোজী বন্ধন, এবং এটা সাধারণত অধাতু এবং অধাতুর মধ্যে হয়। কেন? যেমন আমরা যদি বলি হচ্ছে যে ক্লোরিন এবং ক্লোরিন এদের মধ্যে কি, এখানে ক্লোরিনেরও সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন কম আছে, ওরও সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন কম আছে। সো ওরা কি করবে? ওরা হচ্ছে ওর ক্লোরিন মানে ওর সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন ওকে একবার দিবে, আবার ওর সর্বশেষ শক্তি স্তরের একটা ইলেকট্রন ওকে একবার দিবে। সো এতে করে উভয়েরই কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য উভয়েরই কি থাকতেছে, উভয়েরই হচ্ছে এই যে মানে উভয়ের মধ্যেই হচ্ছে এই জিনিসটা অষ্টক পূরণ হচ্ছে। সো এই যে ঘটনাটা ঘটলো যে এক সময় আমি বল করতেছি, ব্যাট করতেছি, তুমি সেই সময় বল করতেছো, আবার আপনি যখন ব্যাট করতেছেন তখন আমি বল করতেছি। সো এই ঘটনাটা কিন্তু এরকমই ঘটে যে অধাতু এবং অধাতুর মধ্যকার এই বন্ধনটাই কি আমাদের সমযোজী বন্ধন বা সমযোজী এই ঘটনা। যেমন হচ্ছে আমরা যদি কার্বন ডাইঅক্সাইডের কথা চিন্তা করি, কার্বন ডাইঅক্সাইডে এখানে কার্বনের 4টা হাত আছে, অক্সিজেন অক্সিজেনের 2 দুগুণে 4টা হাত আছে, অর্থাৎ তারা পরস্পরের সাথে ঠিক এভাবে লিনিয়ার ভাবে কানেক্টেড হয় যে এই কার্বন এবং কার্বনের দুইটা হাত, এটা অক্সিজেনের সাথে, আবার ওর সাথে হচ্ছে ও। সো এই যে বন্ধনটা, এই বন্ধনের ক্ষেত্রেও কিন্তু সেম ঘটনা যে এখানে তারা পরস্পর সমানভাবে শেয়ার করে নেয়, এবং এই শেয়ারের কারণেই বলা হচ্ছে অধাতু এবং অধাতুর মধ্যকার যে বন্ধনটা সেটা সমযোজী বন্ধন, এবং এটা মূলত ইলেকট্রন জোড় শেয়ারিং, অর্থাৎ তাদের সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রন জোড়টা আছে সেটা একজন আরেকজনের সাথে শেয়ার করে নেয় সাময়িক সময়ের জন্য, ঠিক আছে। এবং কিন্তু সেখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে উভয়কেই কন্ট্রিবিউট করতে হয়, এমন না জিনিসটা যে এখানে একজন কন্ট্রিবিউট করবে, উভয়কেই কন্ট্রিবিউট করতে হয়। এবং এখানে অবশ্যই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হতে হয় 1.7 এর থেকে কম, অর্থাৎ 1.7 এর থেকে যদি বেশি হয়ে যায় তাহলে তো সেটা আয়নিক বন্ধনের পর্যায়ে চলে যাবে। কেননা আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম বা আমাদের তড়িৎ ঋণাত্মকতা সাজানো হয়েছে এভাবে যেখানে আমরা দেখতে পাই তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি এইরকম কাছাকাছি হয় সেগুলো আসলে অধাতুর মধ্যেই পড়ে, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ধাতব বন্ধন। ধাতব বন্ধনে মূলত ধাতু এবং ধাতুর মধ্যকার বন্ধন। এখানে আমাদের যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে এটা মুক্ত ইলেকট্রনের সাগর। এটা কি? এটা হচ্ছে মুক্ত ইলেকট্রনের সাগর, অর্থাৎ আমাদের এই যে বড় বড় প্লাস বাটনগুলো দেখছি এগুলো তো আমাদের ধাতুর ক্ষেত্রে প্রযোজ্য। সো এই জিনিসগুলো পজিটিভ, কিন্তু এই যে আমাদের মাঝখানে যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো কিন্তু হচ্ছে আমাদের মুক্ত ইলেকট্রন বা হচ্ছে আমাদের ডিলোকালাইজড ইলেকট্রন দ্বারা পূর্ণ। কি ইলেকট্রন দ্বারা পূর্ণ? ডিলোকালাইজড ইলেকট্রন দ্বারা পূর্ণ। সো ডিলোকালাইজড ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার কারণে মূলত আমাদের এই ধাতব বন্ধন বা হচ্ছে এই যে মুক্ত ইলেকট্রনের সাগর, এটার বেশ কিছু গুরুত্বপূর্ণ বলা যেতে পারে বৈশিষ্ট্য আছে। কিরকম বৈশিষ্ট্য আছে? যে এটা বিদ্যুৎ এবং তাপ পরিবাহী এবং অবশ্যই নমনীয়। অবশ্যই কি নমনীয়? নমনীয় বলতে কি, যেটাকে যদি আমি হাতুড়ি দিয়ে বাড়ি দিই তাহলে কিন্তু সে কি হয়ে যাবে? সে হচ্ছে একটু ফ্রাজাইল বা হচ্ছে একটু ভঙ্গুর হয়ে যাবে। এবং এটার মধ্যে এদের মধ্যকার বন্ধন এত বেশি শক্তিশালী যে এদেরকে যদি আমি একটু বেশি জোরে প্রেসার দেই এটা কিন্তু ব্রেকডাউন হয়ে যাবে। কি হয়ে যাবে? ব্রেকডাউন ঘটে যাবে, ঠিক আছে। সো এই কারণে ধাতব বন্ধন অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। আচ্ছা, এরপর দেখো আয়নিক বন্ধনের ক্ষেত্রে যেটা আমি বারবার বলছিলাম যে সোডিয়াম থেকে ক্লোরিনে আমাদের ইলেকট্রন স্থানান্তর, এবং এর ফলে আমাদের মধ্যে কি সৃষ্টি হয়? একটা স্থির তড়িৎ আকর্ষণ বা হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ সৃষ্টি হয়, এবং এর মাধ্যমেই আমাদের যে বন্ধনটা গঠিত হয় সেটাকে আমরা বলছি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল সমৃদ্ধ আয়নিক বন্ধন। আবার যদি আমরা পরিবাহিতের একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের যখন এই আয়নিক বন্ধন, যখন আমাদের এই আয়নিক বন্ধন আয়নিক, এটা কি বলছে? আয়নিক। সো আয়নিক বন্ধনের বিশেষত্ব কি? আয়নিক বন্ধনের বিশেষত্ব হচ্ছে যে এটা যখন কঠিন অবস্থায় থাকে তখন সেটা অপরিবাহী হয়। কি হয়? অপরিবাহী হয়, অর্থাৎ এটা কোনো কিছু পরিবহন করে না। অর্থাৎ তুমি যদি হচ্ছে একটা কঠিন সোডিয়াম আয়নকে ব্যবহার করে লাইট জ্বালাতে চাই, আমরা কিন্তু সেটা লাইট জ্বালাতে পারবো না। কেন? কারণ এরা কঠিন অবস্থায় অপরিবাহী থাকে, অর্থাৎ পরিবহন করার সক্ষমতা থাকে না। কারণ কি? কারণ এদের মধ্যকার যে আয়নগুলো আছে, অর্থাৎ সোডিয়াম আয়ন অথবা হচ্ছে আমাদের ঋণাত্মক আয়ন, এরা কি? এরা হচ্ছে আবদ্ধ থাকে। এরা কি থাকে? আবদ্ধ থাকে। এ কারণে তারা, মানে আমরা তো জানি যে আমাদের পরিবাহী হতে হলে কি হতে হবে? পরিবাহী মানে কি? পরিবাহী মানেই হচ্ছে ইলেকট্রনের ট্রান্সফার। পরিবাহী মানেই কি? পরিবাহী মানেই হচ্ছে আমাদের ইলেকট্রনের ট্রান্সফার। পরিবাহী মানে কি? ইলেকট্রনের ট্রান্সফার, ঠিক না? সো ইলেকট্রনের ট্রান্সফার। সো আমার যদি
আমার যদি ইলেকট্রনটা এরকম মানে আবদ্ধই থাকে বা আয়নটা যদি আবদ্ধই থাকে, তার পক্ষে কিন্তু কখনোই কি করা সম্ভব নয়, তার পক্ষে কখনোই আসলে পরিবহন করা সম্ভব নয়। আর যখন সেটা গলিত বা জলীয় অবস্থায় থাকে তখন কিন্তু সে পরিবাহী অবস্থায় থাকে। কেন? কারণ যখন সে গলিত অবস্থায় তখন কিন্তু সোডিয়াম আয়ন সিঙ্গেল অবস্থায় আছে বা ক্লোরাইডটা কি সিঙ্গেল অবস্থায় আছে, এবং এ কারণেই যখন তারা এই অবস্থায় থাকে তখন তারা মানে পরিবাহী হয়, বা যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যুৎ ব্যবহার করে তারা কিন্তু আমাদের এই যে লাইট পর্যন্ত জ্বালানোর সক্ষমতা রাখে। তার মানে এটা কি? এটা হচ্ছে যখন আয়ন গতিশীল তখন সে পরিবাহী, এবং গতিশীল কখন? যখন সে গলিত বা জলীয় অবস্থায় আছে। আর আবদ্ধ কখন? আবদ্ধ থাকলে সে কি? সে কিন্তু আবদ্ধ থাকলে অপরিবাহী। এবং আবদ্ধ থাকার কারণ কি? যে তার মধ্যকার যে আমাদের আয়নগুলো আছে সেগুলো হচ্ছে মানে ডিলোকালাইজড হচ্ছে না, তারা কি হচ্ছে? তারা হচ্ছে একই জায়গার মধ্যে ঘোরাফেরা করছে, যে কারণে তাদের পক্ষে কিন্তু পরিবহন করাটা সম্ভব হচ্ছে না। ঠিক আছে, উর্মিলা মন্ডল, আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আশা করি আপনিও ভালো আছেন। ঠিক আছে, আচ্ছা, এবং এদের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ভঙ্গুর, পোলার দ্রাবকে দ্রবণীয়। যেমন হচ্ছে আমাদের পানিতে কিন্তু হচ্ছে এই সোডিয়াম ক্লোরাইড দ্রবণীয়, এবং এটা তো আমরা প্রতিনিয়ত দেখেই থাকি। এই যেমন হচ্ছে আপনাদের যাদের শরীর খারাপ লাগছে আমার মতো, তারা সবাই কিন্তু হচ্ছে একটু কষ্ট করে হলেও একটু লবণ পানি খেয়ে নেবেন। সো লবণ পানি হচ্ছে আমাদের ইলেকট্রোলাইট। লবণ পানি কি? লবণ পানি হচ্ছে আমাদের ইলেকট্রোলাইট। ওকে, সো এটাই হচ্ছে বলছে যে এরা পোলার দ্রাবকে দ্রবণীয়। পোলার দ্রাবকের সব থেকে ভালো উদাহরণ তো আমাদের পানি। সো সেই পানির কারণে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে এটা পোলার দ্রাবকে দ্রবণীয়, এবং এদের কি থাকে? উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক থাকে। কেন? কারণ এদের মধ্যকার কিন্তু আকর্ষণ বলটা স্থির তড়িৎ। এ কারণে এদের যে গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক, অর্থাৎ এদের ফুটতে অনেক সময় লাগে। ওই যারা রান্না জানেন তারা কিন্তু হচ্ছে একটু লবণ পানি দিয়ে রাখা হয়, যাতে করে হচ্ছে সিদ্ধ হতে একটু বেশি সময় নেয়, বা হচ্ছে ওইটা বেশি সময় ধরে হচ্ছে থাকে। তো এই কারণে বলা হয়েছে যে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ভঙ্গুর এবং হচ্ছে পোলার দ্রাবকে দ্রবণীয়। ভঙ্গুর মানে হচ্ছে যে অনেক ইজিলি ব্রেকডাউন করা সম্ভব। আচ্ছা, এরপরে হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনে আমরা টোটাল দুইটা ধরন দেখি, একটা হচ্ছে সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন। সিগমা বন্ধন মানে কি? যে অরবিটাল গুলো, আমাদের প্রত্যেকটা অরবিটালের কিন্তু একটা করে আকৃতি আছে। ঠিক আছে, প্রত্যেকটা অরবিটালের কি আছে? একটা করে আকৃতি আছে। সো আমাদের এই যে সিগমা বন্ধনটা আছে, সেই সিগমা বন্ধনটা সাধারণত এস অরবিটালে হয়ে থাকে। ঠিক আছে, বা যে কোনো অরবিটালের মুখোমুখি যে অধিক্রমণটা হয়, অর্থাৎ সংকরায়নের ক্ষেত্রে হয় না যে আমার শেয়ার করব, এখন শেয়ার করার জন্য তো আমার একটা ডিল লাগবে, তো সেই ডিলটা হচ্ছে কাইন্ড অফ এরকম। ঠিক আছে, হ্যাঁ ইনশাল্লাহ পর্যায় সারণীর ক্লাসটা আমরা খুব দ্রুত নিয়ে ফেলবো। ঠিক আছে, সো আমাদের সিগমা বন্ধন এবং পাই বন্ধনের বিশেষত্বই এটা যে এখানে আমাদের সিগমা বন্ধন থাকে সবসময় একটা। কেন? আমাদের মুখোমুখি অধিক্রমণ সবসময় একটাই হয়ে থাকে, এবং এই যে মুখোমুখি অধিক্রমণ, ধরে নেই এটা হচ্ছে আমাদের একটা এস অরবিটাল, এটা একটা এস অরবিটাল, দুইটা এস অরবিটালের মধ্যে এরকম একটা কি হয়েছে? মুখোমুখি অধিক্রমণ হয়েছে, এবং এটাকেই বলা হচ্ছে আমাদের কি? একক বন্ধন। দুঃখিত, এটা হচ্ছে কি আমাদের একটা সিগমা বন্ধন। কি বন্ধন? সিগমা বন্ধন। কি বন্ধন? সিগমা বন্ধন। আর আমাদের এই যে এটার তো কয়েকটা রোটেশন আছে, যেমন এটাকে যদি আমরা এক্স অ্যাক্সিস ধরি, এটাকে যদি আমরা এক্স অ্যাক্সিস ধরি, তাহলে আমাদের ওয়াই অ্যাক্সিস কিংবা হচ্ছে জেড অ্যাক্সিস, এগুলোর ক্ষেত্রে কি হবে? এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে পার্শ্বিক, ঠিক আছে, যেমন আরেকটা হতে পারে এরকম হতে পারে কিন্তু, হ্যাঁ দুঃখিত, এরকম কিন্তু হতে পারে। সো এই যে আমাদের এক্স ওয়াই জেড যেটাই বলি না কেন, যেমন এটাকে আমি ধরছি হচ্ছে ওয়াই, আবার এটাকে ধরতে পারি হচ্ছে জেড। সো এই যে আমাদের পারিপার্শ্বিক অধিক্রমণগুলো হয়, অর্থাৎ ওয়াই অক্ষ, জেড অক্ষ, এটা কি পার্শ্বিক অধিক্রমণ না? এটা কিন্তু আর মুখোমুখি রইল না, একমাত্র এইটাই কি? এটাই তো মুখোমুখি, ছবি দেখেই বোঝা যাচ্ছে। সো এদের মধ্যকার যখন বন্ধনটা হয় বা এদের মধ্যকার যখন অধিক্রমণটা হয়, সেটা কিন্তু তুলনামূলক দুর্বল হয়, এবং এই দুর্বলতার কারণেই মূলত যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমাদের এই জিনিসটাকে বলা হচ্ছে পাই বন্ধন। এবং আমরা যখন বলি একক বন্ধন, মানে কোন একটা জায়গায় যদি একটা বন্ধন থাকে সেটা হচ্ছে সিগমা বন্ধন, কিন্তু যখন দুইটা বন্ধন হয় যেমন দ্বিবন্ধন, সেখানে কিন্তু আমাদের একটা সিগমা থাকবে আর একটা কি থাকবে? পাই বন্ধন থাকবে। যেমন এক্স অক্ষে আমাদের একটা পাই বন্ধন, ওয়াই অক্ষে একটা পাই বন্ধন। আবার যদি হচ্ছে ত্রিবন্ধন থাকে, সেক্ষেত্রে আমাদের একটা থাকবে সিগমা বন্ধন, অর্থাৎ সিগমা বন্ধন সবসময় একটা থাকবে, কারণ মুখোমুখি অধিক্রমণ কি একবারই হয়। আর বাকি যে দুইটা, সেটা হচ্ছে বাকি দুইটা কি? পাই বন্ধন। ঠিক আছে, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, সো এই হচ্ছে সমযোজী বন্ধনের তথ্য উপাত্ত। এবার যদি একটু দেখি যে আমাদের একটা ভ্যাসপার তত্ত্ব আছে। ঠিক আছে, সো আমাদের ভ্যাসপার তত্ত্ব, যেটাকে আমরা বলি হচ্ছে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন রিপালশন। ঠিক আছে, সো এই যে ভ্যাসপার তত্ত্ব, এই ভ্যাসপার তত্ত্ব হচ্ছে নিঃসঙ্গ জোরের প্রভাব। ঘটনাটা খুব মজার, এবং সেটা হচ্ছে আমরা যদি এই মিথেনের দিকে একটু লক্ষ্য করি, যে এটা হচ্ছে আমাদের মিথেন। এটা কি? এটা হচ্ছে আমাদের মিথেন। আমরা কিন্তু আস্তে আস্তে করে একটু সংকরানের দিকে ঢুকে যাচ্ছি। সো এই যে মিথেন আছে, এই মিথেনের ক্ষেত্রে যদি লক্ষ্য করি যে মিথেনের এটা হচ্ছে কার্বনের চারটা হাতে আমাদের একটা করে হাইড্রোজেন কি করে
দিয়েছে, পূর্ণ করে দিয়েছে। তার মানে এখানে আমাদের কোনো নিঃসঙ্গ ইলেকট্রন বা হচ্ছে লন বেস বা লন পেয়ার নেই। ঠিক আছে, এখানে কি নেই, এখানে কোনো প্রকার লন পেয়ার নেই, এখানে কি নেই, লন পেয়ার নেই, অর্থাৎ জিরো লন পেয়ার। এখন যখন জিরো লন পেয়ার থাকে তখন তার স্বাভাবিক যে সংকরায়ন থাকে, অর্থাৎ যেমন আমাদের কি বলে মিথেনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, sp3 তার হচ্ছে সংকরায়ন। সো সেই সংকরায়নের স্বাভাবিক যে আমাদের কোণ, অর্থাৎ একটা থেকে আরেকটার দূরত্ব, সেটা স্বাভাবিকই আছে 109.5 ডিগ্রি। কিন্তু এই সেম ঘটনাটা যখন আমাদের একটা বা দুইটা মানে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন বা লন পেয়ারের দিকে যায়, যখনই এই ঘটনাটা আমাদের লন পেয়ারের দিকে অগ্রসর হয়, যেমন আমরা যদি অ্যামোনিয়ার কথা চিন্তা করি, যে অ্যামোনিয়াতে একটা কি আছে, অ্যামোনিয়াতে একটা আমাদের লন পেয়ার আছে বা একটা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে। এই নিঃসঙ্গ জোড় ইলেকট্রনের কারণে যেই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমাদের নিঃসঙ্গ জোড় এবং বন্ধন জোড়, নিঃসঙ্গ জোড় বা আমাদের লন পেয়ার এবং হচ্ছে বেস পেয়ার, লন পেয়ার এবং বেস পেয়ার, এদের মধ্যকার যে বিকর্ষণ, আমাদের প্রত্যেকটা পেয়ার বা প্রত্যেকটা যে আছে তাদের কিন্তু বিকর্ষণ ঘটে। সো এই যে বিকর্ষণটা, সেই বিকর্ষণটা কিন্তু আমাদের এখানে থাকা যে বন্ধন জোড়ের মধ্যে বিকর্ষণ, অর্থাৎ বেস পেয়ারের মধ্যকার যে বিকর্ষণ, তার থেকে অনেক বেশি, তার থেকে কি অনেক বেশি। অর্থাৎ যখন আপনার একটা নিঃসঙ্গ ইলেকট্রন থাকবে, হয় না যে ঘটনাটা এরকমই হয় আমাদের বাস্তবিক লাইফের ক্ষেত্রেও, যে আমাদের যদি হচ্ছে কোনো দুর্বলতা না থাকে তাহলে আমাদের সবাই আমাদের বন্ধু, কেউ আমাদের থেকে দূরে যায় না। কিন্তু যখনই আমাদের কোনো একটা ছোট দুর্বলতা থাকে তখনই কি হয়, তখনই হচ্ছে আমাদের অনেক মানুষ অনেক দূরে চলে যায়। সো এই কারণে দেখবেন যে একটা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন থাকলে আমাদের এখানে বিকর্ষণটা অনেক বেশি হয়, যে কারণে আমাদের যে কোণের মান, সেই কোণের মানটা কি হয়, সংকোচন হয় বা হচ্ছে হ্রাস পায়। এবং এ কারণেই আমাদের এটাও sp3, এটাও কি sp3 সংকরায়ন, তবুও আমাদের কিন্তু এটা হয়ে গেছে 109.5 ডিগ্রি তার স্ট্যান্ডার্ড মান, কিন্তু এটা কিন্তু কমে গিয়েছে, এটা কি হয়ে গিয়েছে, কমে গিয়েছে। এবং এই কমে যাওয়ার কারণটা কি, এই কমে যাওয়ার কারণটাই হচ্ছে আমাদের এই একটি নিঃসঙ্গ জোড় ইলেকট্রন বা লন পেয়ার ইলেকট্রন। আবার যদি আমরা পানির ক্ষেত্রে যাই বা ওয়াটারের ক্ষেত্রে যাই, ওয়াটারের ক্ষেত্রেও সেম sp3, কিন্তু এইখানে যে ঘটনাটা ঘটছে, যে এখানে আমাদের মাত্র মানে নিঃসঙ্গ জোড় বা হচ্ছে লন পেয়ার ইলেকট্রন আছে কয়টা, দুইটা। এবং দুইটা থাকার কারণে এই যে এখানে একটা টোটাল দুইটা থাকার কারণে এটার মধ্যকার যে আমাদের বিকর্ষণ সেটা আরো বেশি ছিল, এবং সেটা কত, সেটা হচ্ছে 104.5। এবং এই যে অবস্থাটা, এটাকে আমরা তখন কি বলি, বেন্ড বা হচ্ছে বেঁকিয়ে গিয়েছে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের নিঃসঙ্গ জোড় বন্ধন জোড়ের বিকর্ষণ। এবং আমরা যখন সংকরায়ন আরো বেশি করে পড়বো, তখন কিন্তু আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব যে এইটা আমাদের মানে মিথেন কিভাবে sp3 হয়েছে। ঠিক আছে, এটা তো আমরা বুঝতেই পারছি যে এটার সাথে আমাদের প্রত্যেকটা হাইড্রোজেনের ক্ষেত্রে, হাইড্রোজেনের সাথে আমাদের হচ্ছে কার্বন যেভাবে যুক্ত হয়েছে। এবং এটা বের করার কিন্তু হচ্ছে একটা ভালো নিয়ম আছে, যে আমাদের এটার সর্বশেষ শক্তি স্তরে, যেমন হচ্ছে যদি একটু দেখি, এটা এখান থেকে দেখাই যায়, সেটা হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় পরমাণুকে কার্বনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, কার্বনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে হচ্ছে আমাদের 1s2, তারপরে হচ্ছে আমাদের 2s2, তারপরে হচ্ছে 2p2, কারণ আমাদের কার্বনের হচ্ছে 6 আর হাইড্রোজেনের তো 1। আচ্ছা, তো এখন এখানে যেহেতু 6টা আছে, তাহলে সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে হচ্ছে 4টা। এবারে এই 4-এর সাথে আমার যোগ হবে আমার এখানে কয়টা একক ইলেকট্রন বিশিষ্ট মৌল আছে। একক ইলেকট্রন বিশিষ্ট মৌল কি বুঝতে পারছেন, যে এখানে কয়টা হাইড্রোজেন অথবা কয়টা ক্লোরিন আছে, অথবা কয়টা হাইড্রোজেন অথবা কয়টা ফ্লোরিন আছে। অর্থাৎ আমার একটা ইলেকট্রন প্রয়োজন অথবা একটা ইলেকট্রন আছে, এরকম ইলেকট্রন বিশিষ্টকে আমরা বলি হচ্ছে একক ইলেকট্রন। সো আমার যেহেতু এখানে 4টা একক ইলেকট্রন আছে বা মনো ইলেকট্রন আছে, এ কারণে আমি হচ্ছে এটার সাথে 4 যোগ করে দিব, এবং ভাগ করে দিব কত দিয়ে, 2 দিয়ে। তাহলে ভাগ করে দিলে কত আসলো, ভাগ করে দিলে আমাদের টোটাল আসলো 4 আর 4 8, 8কে ভাগ করলে 2 দ্বারা ভাগ করলে থাকে হচ্ছে কত, 4। এবং আমরা এরকম নাম্বারিং দিয়ে মনে রাখি যে 2 থাকলে সেটা কি, মানে এটাকে বলা হয় স্টিয়ারিক নাম্বার। 2 থাকলে সেটা হচ্ছে আমাদের sp, তারপরে হচ্ছে যদি 3 থাকে তাহলে হচ্ছে সেটা sp2, আর যদি হচ্ছে আমাদের সেখানে 4 থাকে, যেমন মাত্র আমরা বের করলাম, সেটা কি, এটা হচ্ছে sp3। ঠিক আছে, ঠিক একইভাবে অ্যামোনিয়ার ক্ষেত্রেও আমাদের নাইট্রোজেন সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা, 5টা, তার সাথে 3টা হাইড্রোজেন যুক্ত হয়ে গিয়েছে, কত হলো আমাদের 5 আর 3 8 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 4 বা sp3। আবার পানির ক্ষেত্রে আমাদের অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা, 1s2 2s2 2p4, তার মানে 6টা, আর হচ্ছে কয়টা হাইড্রোজেন 2টা মনো বা একক ইলেকট্রন, তার মানে
6 আর 2 কত 8, 8কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 4, তার মানে 4 মানে কি ওই আবার সেম ঘটনা, কিন্তু প্রত্যেকটা sp3 হলে আমার প্রত্যেকটারই তো হচ্ছে 109.5 ডিগ্রি হওয়ার কথা ছিল, কিন্তু কেন হয়নি? কারণ আমার যে নিঃসঙ্গ জোড় বা লন পেয়ার এবং বেস পেয়ারের মধ্যকার যে আমাদের বিকর্ষণ, সেই বিকর্ষণটা আমাদের বেস পেয়ারের থেকে অনেক বেশি হওয়ার কারণে, বেস পেয়ার থেকে অনেক বেশি হওয়ার কারণে আমাদের এই ঘটনাটা ঘটছে যে আমাদের এখান থেকে আমাদের যে মধ্যকার যে দূরত্ব, সেই মধ্যকার দূরত্ব অনেক বেশি বৃদ্ধি পেয়ে গিয়েছে, এবং সেটাই আমরা দেখলাম। যেমন আমাদের বেরিলিয়াম ক্লোরাইড, এখানে হচ্ছে 0 নিঃসঙ্গ জোড়, তারপরে এ কারণে হচ্ছে সেটা sp সংকরণ। আবার এই বেরিলিয়াম ক্লোরাইডটা যদি করে দেখাই যে বেরিলিয়াম মানে কি হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, তার মানে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা 2টা, এবং ক্লোরিন আছে কয়টা ওই যে একক ইলেকট্রন, একক, ঠিক আছে, এর সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন প্রয়োজন, তাহলে তাকে আমরা কি বলতে পারি একক ইলেকট্রন। তাহলে 2 এর 2 কত হয় 2 এর 2 4, 4কে যদি আমি হচ্ছে 2 দ্বারা ভাগ করি কত আসবে 2 আসবে, এবং কি বলছি 2 মানে কি sp, ঠিক আছে। আবার যদি BF3 এর কথা বলি, এটাও হচ্ছে আচ্ছা, এটার মান কত রৈখিক, অর্থাৎ 180 ডিগ্রি, ঠিক আছে, তার মানে sp এটা কত, এটা হচ্ছে 180 ডিগ্রি, sp কত 180 ডিগ্রি। এরপরে হচ্ছে sp3 কত 120 ডিগ্রি, sp2 কত 120 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মান, যেই মানটা হচ্ছে আমাদের স্বাভাবিক মান। কিন্তু যখনই আমাদের এই যে নিঃসঙ্গ ইলেকট্রন বা আমাদের লন পেয়ার বেস পেয়ারের মধ্যকার বিকর্ষণের কারণে সেটা যখন দূরে চলে যায়, তখন কিন্তু আমাদের এই যে অ্যামোনিয়া অথবা পানির মতো এই ধরনের ঘটনা ঘটে। এবং আমাদের সর্বশেষ হচ্ছে মিথেন, যেটা স্ট্যান্ডার্ড মান, যেটা কত, সেটা হচ্ছে 109.5 ডিগ্রি, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি বিষয় যেটা আমরা এখান থেকে জানার চেষ্টা করলাম। আচ্ছা, এবারে যদি আমরা একটু সামনে আগাই, যে পোলারিটি, ভেক্টর ম্যাথ এবং মারাত্মক একটা ফাঁদ, সেটা হচ্ছে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে, যে আমাদের কোন একটা কিছুকে আমরা পোলার কখন বলি, যখন সেখানে 2টা ভিন্ন মৌল থাকে, অর্থাৎ 2টা ভিন্ন মৌলের মধ্যে যখন আমরা যোগাযোগ ঘটাই, বা যখন আমরা 2টা ভিন্ন মৌলের মধ্যে বন্ধন ঘটাই, সেটাকে আমরা বলি হচ্ছে পোলার সমযোজী, ঠিক আছে। যেমন হাইড্রোজেন ক্লোরাইড অথবা হচ্ছে পানি, কেন? কারণ এখানে হাইড্রোজেন একটা মৌল, এটা একটা মৌল, সো এদের 2টা ভিন্ন মৌল হওয়ার কারণে তাদের যে নিট ডাইপোল, ঠিক আছে, ডাইপোল মানে কি, যে ডাইপোল অনেক ক্রিটিক্যাল একটা জিনিস, এখন আপাতত আমরা না যাই, বাট এদের যে নিট ডাইপোল সেটা আসলে কখনো 0 হয় না। কেন? কারণ 2টা ভিন্ন মৌলের মধ্যে তাদের ঘটনাটা ঘটছে, এ কারণে আমরা দেখতে পাচ্ছি যে এটা পোলার হয়েছে, এবং এই পোলারিটির কারণেও আমাদের এই পানি, এটা কি, এটা হচ্ছে একটা পোলার, মানে স্বাভাবিক বিষয় যে এদের নিট ডাইপোল 0, এবং এরা 2টা ভিন্ন মৌল দ্বারা আমাদের এই কম্পাউন্ডটা গঠিত, এ কারণে তারা হচ্ছে পোলার। আবার আমরা যদি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের কথা বলি, যে কার্বন ডাইঅক্সাইডটা 2টা ভিন্ন মৌল দ্বারা গঠিত, তার মানে তার স্বাভাবিকভাবে কি হওয়া উচিত ছিল, যে তার একটা পোলার হওয়া উচিত ছিল। কিন্তু ঘটনা যেটা ঘটছে, যে আমরা যদি কোনো কিছুকে প্রতিসম দেখতে পাই, কোনো একটা কিছুকে বা কোনো একটা যৌগকে যখন আমরা প্রতিসম পাই, তখন যে ঘটনাটা ঘটে সেটা কি, সেটা হচ্ছে আমাদের যে আমাদের তখন সেটা প্রতিসম হওয়ার কারণে, শুধুমাত্র প্রতিসম হওয়ার কারণে, এই যে এটাও একটা, তার মানে কি এরা প্রতিসম। সো প্রতিসম হওয়ার কারণে, এই যে প্রতিসম হওয়ার কারণে যে ঘটনাটা ঘটে, যে এরা অপোলার হয়ে যায়। এরকম আরো কিছু উদাহরণ আছে, যেমন হচ্ছে আমাদের কার্বন টেট্রাক্লোরাইড অথবা হচ্ছে BF3, ঠিক আছে। এখন এই যে কার্বন টেট্রাক্লোরাইড, এখানে একটা ছোট্ট ঘটনা আছে, সেটা হচ্ছে কার্বন এবং ক্লোরাইড, এরা তো বোঝাই যাচ্ছে যে এদের মধ্যকার বন্ধনটা হচ্ছে অপোলার, 2টা ভিন্ন ভিন্ন অবস্থায়, 2টা ভিন্ন ভিন্ন জিনিস। কিন্তু এখানে এটা আমাদের কি হবে, এটা হচ্ছে আমাদের ওই যে বললাম প্রতিসমতা হওয়ার কারণে কিরকম, যে এইটা কিন্তু একটা চতুস্তলকীয় জিনিস, ঠিক আছে, এটা হচ্ছে উপর থেকে দেখলে এরকম একটা চতুস্তলকীয় জিনিস, ঠিক আছে, এটা কি একটা চতুস্তলকীয় জিনিস। সো এই চতুস্তলকীয় জিনিস হওয়ার কারণে উপরের ছবিটা যদি একটু লক্ষ্য করেন, যে সব দিক থেকে সমানভাবে আমাদের ডাইপোলটা সমান হয়ে যাওয়ার কারণে আমাদের নিট ডাইপোল হয়ে গেছে কত, নিট ডাইপোল হয়ে গেছে 0। সো 0 হওয়া মানে কি, যে 0 যদি হয়ে যায় তাহলে কিন্তু সেটা কি হয়ে যাবে, অপোলার হয়ে যাবে। সহজ কথা, পোলার হলে আমাদের নিট ডাইপোল হবে 0 সমান হবে না, অর্থাৎ ইজ নট ইকুয়াল 0। আর যদি সেটা মানে কোনো কারণে এভাবে আমাদের নিট ডাইপোলটা 0 হয়ে যায়, তাহলে কিন্তু সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে পোলার, সেটা কি হয়ে যাবে, পোলার হয়ে যাবে, ঠিক আছে। সো ঠিক এই কারণেই কিন্তু আমাদের এই পোলারিটি এবং এই মারাত্মক ফাঁদ আমরা এখান থেকে দেখে রাখবো। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে আমরা একটু সন্নিবেশ সমযোজী বন্ধন দেখব, এবং আমরা আজকের যে ক্লাসের ফাউন্ডেশন বা হচ্ছে
আজকের যে ক্লাসের বেসিকটা আমরা এখান থেকে শিখবো সেটা কিন্তু আমাদের কিসের কাজে লাগবে, সেটা কিন্তু আমার হচ্ছে এইটার পর আমরা যখন সংকরায়ন করবো, আমরা আমাদের যে সংকরায়ন করবো, আমি কিন্তু আপনাদের আজকে একটু দেখিয়ে দিব যে আমাদের সংকরায়ন অথবা হচ্ছে আমাদের এই বিষয়গুলো কেমন, ঠিক আছে। তো ওই ক্লাসটা যখন আমরা করব তখন কিন্তু আমাদের এই প্রত্যেকটা তথ্য বেশ দারুণভাবে কাজে লাগবে, ঠিক আছে। সো এটা কিন্তু মিস করা যাবে না, ওকে। আচ্ছা, এবারে যদি একটু দেখি যে সন্নিবেশ সমযোজী বন্ধনটা কি। সন্নিবেশ সমযোজী বন্ধনটা খুব মজার একটা জিনিস। সেটা হচ্ছে যে আমাদের এক অণু ইলেকট্রন জোড় যদি এককভাবে দান করা হয় কিন্তু উভয় সেটা শেয়ার করে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। আমাদের লাইফে এমন কিছু ফ্রেন্ড থাকে না যারা হচ্ছে আমাদের এমন ভাবে থাকে যে ধরুন আপনি একটা মানে ঝালমুড়ি কিনেছেন, ঠিক আছে, আপনি একটা কি করেছেন, ঝালমুড়ি কিনেছেন। তো এখন এই ঝালমুড়িটা আপনি তো একা কিনেছেন, কিন্তু আপনারা উভয়ই সেটাকে শেয়ার করে খাচ্ছেন, ঠিক আছে। সো এই যে ঘটনাটা, এই ঘটনাটাই হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। অর্থাৎ একটু আগে আমরা যখন আমাদের শুধু সমযোজী বন্ধন পড়ছিলাম তখন যে তথ্যটা আমরা আপনাদের সাথে শেয়ার করেছি যে সমযোজী বন্ধনটা হচ্ছে এমন একটা বন্ধন যে উভয়কেই সমানভাবে কন্ট্রিবিউট করতে হবে। যেমন আপনার একটা ঝালমুড়ির দাম 20 টাকা, তাহলে আপনাকেও দিতে হবে 10 টাকা, আপনার বন্ধুকেও দিতে হবে 10 টাকা। কিন্তু এখানে এই ঘটনাটা ঘটে না। এখানে কি ঘটে যে আপনি সরাসরি হচ্ছে কি করছেন, আপনি সরাসরি হচ্ছে 20 টাকা থেকেই খাবারটা কিনেছেন, ঝালমুড়িটা কিনেছেন, কিন্তু আপনারা উভয়ই শেয়ার করে খাচ্ছেন, ঠিক আছে। সো এই ঘটনাটাই ঘটছে যে কোনো ইলেকট্রন জোড় যদি এককভাবে দান করে কিন্তু উভয় যদি শেয়ার করে তাহলে তাকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এটা কি, এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া, ঠিক আছে। তো NH3 এখন কথা হচ্ছে NH3 তে তো আমাদের একটা কি আছে, একটা নিঃসঙ্গ লোন পেয়ার ইলেকট্রন আছে, যেটার কারণে তাদের মধ্যকার আমাদের তো আমরা জানি যে 107 ডিগ্রি হয়ে গেছে, 109 থেকে কমে। তো এই যে আমাদের নিঃসঙ্গ ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা ধরে নেই আমরা আমাদের যে প্রোটন আছে, যে কোনো প্রোটন, সেই প্রোটনের সাথে যখন সে কানেক্ট হতে চায়, সেই প্রোটনের সাথে কানেক্ট হওয়ার ক্ষেত্রে আমার এই যে নিঃসঙ্গ ইলেকট্রনটা সেটা সে সরাসরি দান করে দেয়। এখন এই হাইড্রোজেনের কথা লক্ষ্য করুন, ওর কিন্তু কোনো ইলেকট্রন নাই, ওর কিন্তু এই মুহূর্তে কি কোনো ইলেকট্রন নাই, অর্থাৎ ও কিন্তু এই মুহূর্তে একেবারে ইলেকট্রন লেস। কিন্তু ওকে যদি হচ্ছে বন্ধন করতে হয় তাহলে তোর 2টা ইলেকট্রন প্রয়োজন হবে। সো এই 2টা ইলেকট্রন প্রয়োজনীয়তা মানে মেটানোর জন্য আমাদের কিন্তু হচ্ছে এই প্রোটনের সাথে আমাদের এই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে ও সরাসরি এটাকে দিয়ে দেয়, এবং তারা উভয় হচ্ছে শেয়ার করতেছে। এই যে নাইট্রোজেন, ও তো আর ওকে ছেড়ে দেয় নাই। আমাদের যদি হচ্ছে এটা আয়নিক বন্ধন হইতো তাহলে কিন্তু নাইট্রোজেন ইলেকট্রনটাকে ছেড়ে দিত, নিঃসঙ্গ ইলেকট্রনটাকে, কিন্তু ও কিন্তু ইলেকট্রনটাকে ছেড়ে দেয় নাই। ও কি করছে, ও হচ্ছে হাইড্রোজেনের সাথে এটাকে শেয়ার করতেছে, এবং এটা টোটাল যে সামগ্রিক সেটা কিন্তু হচ্ছে প্লাস হয়ে গেছে। কেন প্লাস হয়েছে? কারণ নাইট্রোজেনের যে আছে, নাইট্রোজেনের মান হচ্ছে সর্বোচ্চ 3, অর্থাৎ নাইট্রোজেন 3টা বন্ধন দ্বারা একে অন্যের সাথে যুক্ত থাকতে পারে। সো এখন ওর তো হয়ে গেছে কয়টা, 4টা হয়ে গেছে না, 4টার সাথে যুক্ত হয়েছে না, এ কারণে সামগ্রিকভাবে আমার এই যে যৌগটা এটার আধান হয়ে গেছে প্লাস, ঠিক আছে। সো এই কারণে আমরা এটাকে অ্যামোনিয়াম আয়ন হিসেবে চিনি, ঠিক আছে। তার মানে আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধনটা অনেক ইজি একটা ফেজ, যেখানে আমাদের জাস্ট সিম্পল একটা কথা যে তারা পরস্পর কি করে, পরস্পর হচ্ছে কোনো ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের সাথে এককভাবে দান করে, মানে আরেকটা মৌলকে এককভাবে দান করে, কিন্তু উভয় কি করে, শেয়ার করে। ওকে, সো আমাদের এরকম আরো কিছু আছে, যেমন হচ্ছে ওজোন বা O3, তারপরে কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, তারপরে হচ্ছে অ্যামোনিয়াম আয়ন, তারপরে হাইড্রোনিয়াম আয়ন, ঠিক আছে। এরা প্রত্যেকেই হচ্ছে আমাদের এই সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে গঠিত। ওকে, আচ্ছা, এরপরে আমরা একটু দেখবো যে আমাদের দুর্বল বল এবং ধাতব সমুদ্র। আমরা যদি ধাতব বন্ধনের ক্ষেত্রে আসি, ধাতব বন্ধনের ক্ষেত্রে যে ধনাত্মক আয়নের সাগরে মুক্ত ইলেকট্রন, এই যে প্রত্যেকটা জায়গায় কি আছে, ডিলোকালাইজড ইলেকট্রন আছে। মুক্ত ইলেকট্রনকে যদি আমরা আমাদের রসায়নের ভাষায় বলতে চাই, সেটাকে আমরা বলবো হচ্ছে ডিলোকালাইজড ইলেকট্রন। কি বলবো, ডিলোকালাইজড ইলেকট্রন। এবং এই কারণেই ধাতু কিন্তু বিদ্যুৎ পরিবাহী এবং নমনীয়, ঠিক আছে। কারণ কি, ওই যে ডিলোকালাইজড ইলেকট্রন আছে, আর ইলেকট্রনের পরিবহন মানেই কি, আমাদের বিদ্যুৎ পরিবহন। সো এই কারণে কি এই জিনিসটা এত সুন্দরভাবে আমার পরিবহন করে এবং হচ্ছে নমনীয়। আচ্ছা, এরপরে আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের খুবই অস্বস্তিকর একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন এবং ভ্যান ডার ওয়ালস বল, ঠিক আছে। সো এই যে ভ্যান ডার ওয়ালস বল, এটা কিন্তু হচ্ছে আমাদের ওই যে আমরা আছে না, যে আমাদের
যেটা বলছিলাম যে আমাদের ভ্যান ডার ওয়ালস বল এটা কিন্তু আমাদের ওই যে সমযোজী বন্ধনের মধ্যেও থাকে। এই ভ্যান ডার ওয়ালস বলটা কোথায় থাকে? আমাদের যে সমযোজী বন্ধনটা আছে না, সেই সমযোজী বন্ধনের মধ্যেও থাকে। ঠিক আছে, সমযোজী বন্ধনের মধ্যেও এটা থাকে। কিন্তু আমাদের এই ভ্যান ডার ওয়ালস এর বিশেষত্ব কি, যে এইটা আমাদের ক্লোরিন, আয়োডিন অর্থাৎ এদের মতো অপোলার অণুতে অত্যন্ত দুর্বলভাবে আকর্ষিত অবস্থায় থাকে। অর্থাৎ ক্লোরিনের সাথে ক্লোরিনের এই যে মানে সহজ কথা বললে ওই যে আমরা যেটা বললাম যেটা সাধারণত সমযোজী বন্ধনেই থাকে, এগুলো কি, এগুলো হচ্ছে অধাতুর সাথে অধাতুর বন্ধন। তো এই ঘটনাগুলোতে আমাদের ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাজ করে। আর আমরা যদি হাইড্রোজেন বন্ধনের কথা বলি, যে হাইড্রোজেন হচ্ছে তিনটা জিনিসের সাথে কানেক্টেড হয়। এবং আমরা যখন আবার জীববিজ্ঞান পড়বো, আপনাদের হয়তো জীববিজ্ঞান প্রয়োজন হবে না, সো আপাতত এটা বলে লাভ নাই। যেমন এটা হচ্ছে আমাদের ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ এর গঠন। সো এখানে আমাদের এই যে হাইড্রোজেন, সেই হাইড্রোজেন কিন্তু সবসময় মানে ডিএনএ এর ক্ষেত্রে নাইট্রোজেনের সাথে যুক্ত হয়। ঠিক আছে, নাইট্রোজেন বেজের সাথে যুক্ত হয়, অর্থাৎ এর একটা বাস্তবিক প্রমাণ। আচ্ছা, সো হাইড্রোজেন যুক্ত হয় হচ্ছে ফ্লোরিন, তারপরে অক্সিজেন এবং নাইট্রোজেনের সাথে। কার কার সাথে? ফ্লোরিন অর্থাৎ 7, 8, 9 এর সাথে। সহজ কথা আমি যদি আপনাকে একদম সহজ করে দেই, যে 7, 8, 9 এর সাথে, 7, 8 এবং 9 এর সাথে। 7, 8, 9 মানে কি? 7, 8, 9 মানে হচ্ছে আমাদের 7 মানে হচ্ছে নাইট্রোজেন, আমাদের 8 মানে হচ্ছে অক্সিজেন এবং 9 মানে হচ্ছে আমাদের ফ্লোরিন। অর্থাৎ 7, 8, 9 এই তিনজনের সাথে নফের সাথে যুক্ত হয়। এবং পানির কিছু অস্বাভাবিক বৈশিষ্ট্য আছে। পানির কিন্তু কি আছে? অস্বাভাবিক বৈশিষ্ট্য আছে। যেমন আমরা যদি বলি আপনাকে যে আমাদের যে বরফ আছে, হ্যাঁ, বরফের ঘনত্ব কিন্তু আমাদের মানে অস্বাভাবিক বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে যে বরফের যে ঘনত্ব বা বরফের রো, এটা কিন্তু হচ্ছে আমার কার থেকে কম বলুন তো? এটা কিন্তু আমার পানির নিজের যে ঘনত্ব তার থেকে কম। এবং এ কারণেই আমাদের কিন্তু পানির উপরে বরফ ভাসে। আমাদের হওয়া উচিত ছিল না এমন যে বরফ হচ্ছে পানির তলিয়ে যাবে, কিন্তু বরফ কিন্তু পানিতে ভাসে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমরা যখন পানিটাকে দেখি, আমরা যখন হচ্ছে পানিটার কথা যদি একটু লক্ষ্য করি, যে পানিটা হচ্ছে এটার মধ্যে একটা দুর্বল আকর্ষণ বল দ্বারা হচ্ছে তারা কানেক্টেড থাকে। কিন্তু যখন আমার এই বরফটা ক্রিয়েট হয়, তখন সেখানে হচ্ছে একটা হেক্সাগোনাল অবস্থা ক্রিয়েট হয়। অর্থাৎ একটার সাথে আরেকটা এভাবে একটা হেক্সাগোনাল স্তর তৈরি করে। অর্থাৎ একটার সাথে এভাবে আরেকটা আমার এভাবে অবস্থান করে। ঠিক আছে, সো এই যে হেক্সাগোনাল গঠনের কারণে যে ঘটনাটা ঘটে, সেটা হচ্ছে যে তাদের মধ্যে অনেক স্পেস তৈরি হয়। এবং এই স্পেসের দরুন, এই যে স্পেসটা তৈরি হয়, সেই স্পেসের দরুন তারা কিন্তু অনেক বলা যেতে পারে বরফ হওয়া সত্ত্বেও তারা কিন্তু পানিতে ভাসে। ঠিক আছে, সো এটা একটা বৈশিষ্ট্য গেল। আরেকটা হচ্ছে যে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি। এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি অনেক বেশি। যেমন হচ্ছে আমাদের পানির গলনাঙ্ক কত? পানির গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং আমাদের পানির যে স্ফুটনাঙ্ক সেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তো এগুলো হচ্ছে পানির কিছু অস্বাভাবিক বৈশিষ্ট্য। আচ্ছা, এবং আমরা যদি হচ্ছে একটু দেখি যে ডিএনএ গঠনে অপরিহার্য, আমাদের যে ডিএনএ অর্থাৎ আমাদের দেহে থাকা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, সেই ডিএনএ গঠনটা হচ্ছে অনেকটা এরকম যে আমাদের হচ্ছে একটা 5 কার্বন বিশিষ্ট রাইবো শর্করা থাকে। সেই রাইবো শর্করার সাথে আমাদের হচ্ছে একটা নাইট্রোজেন বেস থাকে এবং সেই নাইট্রোজেন বেসগুলো হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন। ঠিক আছে, সো এই যে নাইট্রোজেন বেসগুলো আছে না, এই নাইট্রোজেন বেস অন্য আরেকটা নাইট্রোজেন বেসের সাথে কিভাবে কানেক্ট হয় বলুন তো? অন্য আরেকটা নাইট্রোজেন বেসের সাথে তারা মূলত কানেক্ট হয়, মানে একটার সাথে আরেকটা কানেক্ট হতে হয়। সো সেই কানেকশনটা 2টা অথবা হচ্ছে 3টা হাইড্রোজেন বন্ধন দ্বারা কানেক্টেড থাকে। সো সেই 2টা বা 3টা হাইড্রোজেন বন্ধন মূলত এই নাইট্রোজেনের মাধ্যমে তারা একটার সাথে আর একটা কানেক্ট করে। সো আমাদের লাইফের মূল যে বেস, সেই বেস কিন্তু হচ্ছে এই আমাদের হাইড্রোজেন বন্ধনের উপর। কেন? কারণ এই নাইট্রোজেন বেসটা যদি না হতো, তাহলে কিন্তু আমার বাবার সাথে আমার চেহারার মিল থাকতো না, বা আমার সন্তানের সাথে আবার আমার চেহারার মিল বা কোনো কিছু একই থাকতো না। অর্থাৎ এখানে হয়তো বা ভিন্ন কিছু হতো, যেটা আসলে প্রকৃতিগতভাবে হয় নাই। কিছু প্রশ্ন আসে যে প্রকৃতি কেন করছে, এটা আসলে কোনো এক্সাক্ট ব্যাখ্যা থাকে না। তো এটা কেন করছে, হয়তো বা এই কারণেই করছে। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি আমাদের হাইড্রোজেন বন্ধন এবং ভ্যান ডার ওয়ালস সম্পর্কিত আলোচনা, যেটা আমরা এখানে দেখলাম, এবং ধাতব বন্ধন দেখলাম। অর্থাৎ আজকের ক্লাসের আমরা মূল যে ব্যাপারটা লক্ষ্য করার চেষ্টা করেছি, সেই ব্যাপারটা কি ছিল? যে আমাদের মূল চেষ্টা ছিল যে আজকে আমরা আমাদের ইলেকট্রন বিন্যাস এবং হচ্ছে কি দেখবো, আমাদের মূল যে ঘটনা অর্থাৎ আমাদের রাসায়নিক বন্ধন, এবং এই রাসায়নিক বন্ধনের উপরেই আমরা পরবর্তী দিনে অর্থাৎ আমাদের পরবর্তী ক্লাসে অর্থাৎ লেকচার 4-এ যে কাজটা করবো, আমরা আমাদের সংকরায়ন নিয়ে আলোচনা করবো। এবং সংকরায়নের স্লাইডটাও তৈরি করা আছে খুব সুন্দরভাবে, এবং আপনারা যখন স্লাইডটা পড়বেন তখন দেখবেন যে আপনার কাছে কিন্তু অনেক বেশি সহজ লাগছে ইনশাল্লাহ। তো একটু যদি এখানে দেখি যে ইলেকট্রন বিন্যাস ক্রোমিয়াম এবং কপারের জন্য হচ্ছে একটু এক্সট্রা স্টেবিলিটি দেয় যখন তারা এরকম কি বলা যেতে পারে অর্ধপূর্ণ অবস্থায় থাকে। আবার
ফেরাসের ক্ষেত্রে 4s থেকে আগে বের হবে, 3d6 রয়ে যায়, অর্থাৎ সবসময় 4s এ আগে ঢুকবে। 4s এ আগে ঢুকবে মানে কি, যে n+l হচ্ছে আমাদের প্রবেশ, ঠিক আছে। n+l এ যদি কম হয় তাহলে সেটা হচ্ছে প্রবেশ ঘটবে, সেটা কি করবে, প্রবেশ করবে। n+l এ হচ্ছে প্রবেশ করবে এবং n এর মান যত বেশি হবে বা সর্বোচ্চ মান অনুসারে সেটা বের হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের আজকের বের করার সূত্র। এবং ভ্যাসপার কোণ হিসেবে আমাদের মিথেন, অর্থাৎ এটা sp3 সংকরায়নের ক্ষেত্রে বা sp3 এর ক্ষেত্রে মিথেনে 109.5 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড। কিন্তু আমাদের এই যে লন পেয়ার ইলেকট্রনের কারণে, অ্যামোনিয়াতে একটা লন পেয়ার ইলেকট্রন, এ কারণে হচ্ছে এটা 107 ডিগ্রি হয়ে গেছে। পানিতে আবার দুইটা লন পেয়ার ইলেকট্রন, এ কারণে এটা আবার হচ্ছে 104.5 ডিগ্রি হয়ে গেছে, ঠিক আছে। এই ঘটনাগুলো হচ্ছে আমাদের এই ভ্যালেন্স শেল ইলেকট্রন P4 কি যেন মনে নেই, রিপালশন, এটার মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারি। এরপরে হচ্ছে পোলারিটি ফাঁদ। কার্বন ডাই অক্সাইড রৈখিক অথবা হচ্ছে তার মধ্যকার যে প্রতিসম, ঠিক আছে, প্রতিসাম্যতা থাকার কারণে তারা তাদের যে মানে দুইটা ভিন্ন মৌল দিয়ে হওয়া সত্ত্বেও তারা অপোলার। আবার হচ্ছে সালফার ডাই অক্সাইড, এটা পোলার কেন, কারণ এদের মধ্যে হচ্ছে কৌণিক, অর্থাৎ এটা প্রতিসম নয়, এটা কি প্রতিসম নয়, এবং দুইটা ভিন্ন মৌল হওয়ার কারণে স্বাভাবিকভাবে সে পোলার। আবার হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, এটা কি চতুস্থলকীয়, চতুস্থলকীয় হওয়ার কারণে তার যে নিট ডাইপোল, সেই নিট ডাইপোলটা কত হয়েছে, তার যে নিট ডাইপোল, সেই নিট বানান হয়তো ভুল হতে পারে, সুতরাং আমি এটার নিব না। আচ্ছা, নিট ডাইপোলটা কত, নিট ডাইপোলটা হচ্ছে আমাদের নিট ডাইপোল কত, ইজ ইকুয়াল হচ্ছে 0, নিট ডাইপোলটা কত 0। সো 0 হওয়ার কারণে সেটা অপোলার হয়ে গেছে, কি হয়ে গেছে, অপোলার হয়ে গেছে। এবং লুকানো কিছু বন্ধন ছিল, যেমন অ্যামোনিয়াম আয়ন, তারপরে হাইড্রোনিয়াম আয়ন, কার্বন মনোঅক্সাইড, ওজোন, এরা প্রত্যেকই কি সন্নিবেশ সমযোজী, অর্থাৎ এখানে একজন দেয়, একজনই হচ্ছে দান করে। এখানে ঘটনাটা হচ্ছে এরকম যে একজন দান করে আর হচ্ছে উভয় শেয়ার করে, একজন দান করে, উভয় কি করে, শেয়ার করে, উভয় হচ্ছে শেয়ার করে, হ্যাঁ, আপনার আর আপনার বন্ধুর মতো। তারপরে হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী মানে কি, কঠিন যে সোডিয়াম ক্লোরাইড, তারা কখনোই হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে না। কেন, কারণ হচ্ছে এখানে কোনো ডিলোকালাইজড ইলেকট্রন নেই, ঠিক আছে, ডিলোকালাইজড কি নেই, ইলেকট্রন নেই। আর আমাদের যারা গলিত সোডিয়াম ক্লোরাইড, তারা বিদ্যুৎ পরিবাহী। কেন, কারণ হচ্ছে এখানে আমাদের ডিলোকালাইজড ইলেকট্রন আছে, এ কারণে, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের যে গুরুত্বপূর্ণ কথাবার্তা। এবং পরবর্তী দিনে আমরা যখন পড়বো তখন কিন্তু আমরা আমাদের এই যে আলটিমেট এমসিকিউ ভিজুয়াল গাইড, যেটা হচ্ছে রাসায়নিক বন্ধন এবং সংকরায়নের উপরে আমরা তৈরি করেছি, সেটা ইনশাল্লাহ পড়বো, ঠিক আছে। তো আজকে আমরা বেশ কিছু এমসিকিউ একটু সমাধান করে ফেলি, বেশ খুব সুন্দর একটা আপনাদের জন্য হচ্ছে পরবর্তী দিনে দেওয়া হবে। সো প্রথমেই হচ্ছে ক্রোমিয়াম, যেটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 24, এটার সঠিক ইলেকট্রন বিন্যাস কোনটি? এই ইলেকট্রন বিন্যাসটা আমরা সাধারণত আমাদের 1 থেকে 30 পর্যন্ত যে আমাদের কি বলে ইলেকট্রন বিন্যাস আছে, সেই ইলেকট্রন বিন্যাস অনুসারে যে স্বাভাবিক নিয়ম তার থেকে একটু ব্যতিক্রম কোন অর্থে? ব্যতিক্রম এই অর্থে যে এখানে আমাদের অর্ধপূর্ণ অবস্থাটা, এটার যে অর্ধপূর্ণ অবস্থা, সেই অর্ধপূর্ণ অবস্থা কিন্তু বেশি স্থিতিশীল, মানে অবস্থা এটা কিন্তু বেশি স্থিতিশীল, অর্ধপূর্ণ অথবা হচ্ছে পূর্ণ, এটা হচ্ছে বেশি স্থিতিশীল, এ কারণে কিন্তু বেশি স্থিতিশীল। এবং এই কারণে যে ঘটনা হয় যে আমাদের এইটার স্বাভাবিক যে ইলেকট্রন বিন্যাস এটা থেকে একটু ভিন্ন হয়। যেমন এটার স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস হওয়ার কথা ছিল 4s2 3d4, কিন্তু সেটা না হয় কি হয়, আর্গন 4s1 3d5, অর্থাৎ এখানে আগে 3d5 বা 5টা পূরণ হয়, এরপরে হচ্ছে আমাদের 4s1 এ একটা থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে নিচের কোনটি আয়নিক যৌগ? আমরা দেখেছিলাম যে আয়নিক যৌগ হওয়ার জন্য সেখানে কি প্রয়োজন, ধাতু এবং অধাতুর মধ্যকার স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, ধাতু এবং অধাতুর মধ্যকার। এবং আমরা ধাতু এবং অধাতু কিভাবে আইডেন্টিফাই করি, যে কেউ যদি ইলেকট্রন দান করার ক্ষমতা থাকে, কারো যদি ইলেকট্রন দান করার ক্ষমতা থাকে, ইলেকট্রন যদি দান করার ক্ষমতা থাকে তাহলে সে হচ্ছে ধাতু। ইলেকট্রন দান করার ক্ষমতা হচ্ছে ধাতু, আর ইলেকট্রন গ্রহণ করার যে সক্ষমতা, সেই ইলেকট্রন গ্রহণ করার সক্ষমতাকে বলা হয় অধাতু। যেমন আমরা যদি বলি সোডিয়াম হচ্ছে একটা ধাতু, কারণ সে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, আর ক্লোরাইড হচ্ছে একটা অধাতু, কারণ হচ্ছে সে ইলেকট্রন গ্রহণ করে। এবং এ কারণেই আমরা আয়নিক যৌগ রূপে কাকে বলতে পারি, আমাদের সোডিয়াম ক্লোরাইডকে। ওকে, আচ্ছা, এরপরে যদি একটু দেখি যে পানির বন্ধন কোণ প্রায় কত, আমরা যদি হচ্ছে পানিকে একটু লিখি যে পানি, এটা যদি এখন আমরা মানে যে কোনো কিছুর বন্ধন
কোণ বের করার আগে সবার আগে বের করতে হবে যে এটার আমাদের যে আছে স্টেরিক নাম্বার সেটা বের করতে হবে। তো স্টেরিক নাম্বার কত? প্রথমেই হচ্ছে আমাদের এখানে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন, এটা সর্বশেষ শক্তি স্তরে আমাদের ইলেকট্রন আছে কয়টা? আমরা যদি হচ্ছে একটু দেখি 1s2 2s2 এবং হচ্ছে 2p4, তার মানে সর্বশেষ শক্তি স্তরে এখানে আছে হচ্ছে 6টা। এখন এই 6টার সাথে যদি আমরা আমাদের যে একক হাইড্রোজেন বা হচ্ছে একক ইলেকট্রন বিশিষ্ট আছে কে? হাইড্রোজেন কয়টা আছে? 2টা। তাহলে 6 আর 2 8, তাহলে কত হবে? 8/2 মানে হচ্ছে 4। আর 4 মানে কি? 4 মানে হচ্ছে sp3, এবং এই sp3 হলে আমাদের সেখানে স্বাভাবিকই কত? 109.5। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এই যে ওয়াটার, সেই ওয়াটারে কিন্তু হচ্ছে 2টা আমাদের কি থাকে? 2টা হচ্ছে আমাদের দুইটা কি থাকে? 2টা থাকে হচ্ছে আমাদের এই যে লোন পেয়ার, এবং 2টা লোন পেয়ার হওয়ার কারণে এটার যে স্বাভাবিক কোণ, সেই কোণটা হচ্ছে আমাদের 104.5 ডিগ্রিতে গিয়ে পৌঁছায়। এবং আমরা যদি হচ্ছে এখানে একটু লিখে রাখি যে আমাদের এটা হচ্ছে মিথেনের ক্ষেত্রে প্রযোজ্য, 107 হচ্ছে আমাদের অ্যামোনিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? এগুলো আমাদের জন্য ভালো হবে। ওকে, আচ্ছা, এরপরে যদি একটু দেখি যে নিচের কোন অণুটি পোলার, সো মানে এটা কার, এটা কি পোলার নাকি মাইয়ার, এটা আমরা বের করার আগে মানে সব থেকে ভালো উপায় হচ্ছে যে পোলার হলে, মানে কথাটা এরকম যে যদি পোলার হতে হয় তাহলে অবশ্যই কি করতে হবে? পোলার হতে হলে আমাদের সেটাকে ভিন্ন মৌলের হতে হবে। কি হতে হবে? ভিন্ন মৌলের হতে হবে। হ্যাঁ, এটা সম্পর্কে আমরা খুব সুন্দর পড়বো, ঠিক আছে? ভিন্ন মৌলের একটা বন্ধন হতে হবে, ভিন্ন মৌলের বন্ধন। এবং অপোলার কখন হবে? অপোলার হবে যখন সে হচ্ছে ভিন্ন মৌলের না, অর্থাৎ একই কি বলে এটাকে, একই মৌলের যৌগ যখন হবে, একই মৌলের যৌগ, কিন্তু একটু ঘটনা আছে, একই মৌলের যৌগ হওয়ার পরেও আরো ঘটনা আছে যে ভিন্ন মৌলের, জিনিসটা ভিন্ন মৌলের কিন্তু সেটা প্রতিসম, সেটার যে গঠন সেটা হচ্ছে প্রতিসম, যেমন হচ্ছে চতুস্তলকীয়, অর্থাৎ এখানে নিট ডাইপোলটা 0 হয়ে যায়, অর্থাৎ যেখানে কি নিট ডাইপোলটা 0 হয়ে যায়। আর আমাদের ভিন্ন মৌলের ক্ষেত্রে যদি নিট ডাইপোল 0 না হয় তাহলে সেটা হচ্ছে কি হবে? সেটা হচ্ছে আমাদের একটা পোলার হবে। সো আমরা যদি কার্বন ডাইঅক্সাইডের কথা চিন্তা করি যে এটা রৈখিক বিন্যাস বিশিষ্ট, যে কারণে এটা কিন্তু হচ্ছে কি হয়ে গেছে? এটা হচ্ছে আমাদের পোলার, মানে এটা নিট ডাইপোল 0। আবার যদি হচ্ছে আমরা কার্বন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে দেখি যেটা চতুস্তলকীয়, এটা কি চতুস্তলকীয়, যে কারণে চতুস্তলকীয়, সো চতুস্তলকীয় হওয়ার কারণে এইটার নিট ডাইপোল 0 হয়ে গেছে। আবার যদি পানির কথা বলি, পানির কথা কি, যে পানিতে কিন্তু হচ্ছে এ ধরনের কোনো সমস্যা নাই, যে এটা হচ্ছে ভিন্ন মৌলের দ্বারা সৃষ্ট এবং এটার সবকিছু ঠিক আছে, এবং এটার আকৃতিও হচ্ছে আমাদের পেন্ট আকৃতি, যে কারণে এটা কিন্তু আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? সো আমাদের অক্সিজেনও হবে না, কার্বন টেট্রাক্লোরাইডও হবে না, আর কার্বন ডাইঅক্সাইড তো হবেই না। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে আমাদের ওয়াটার। এবং আমরা আজকে আমাদের সর্বশেষ যেটা আছে যে নিচের কোন বন্ধনটি পূর্ণ ইলেকট্রন স্থানান্তরের ফলে ঘটে, সেটা আমরা হচ্ছে এখান থেকে দেখব, ঠিক আছে? যে নিচের কোন বন্ধনটি পূর্ণ ইলেকট্রন স্থানান্তর ফলে ঘটে, অর্থাৎ ঘটনাটা এরকম, আমাদের যে টোটাল এটা 3টা আছে, একটা হচ্ছে ইলেকট্রন কি করে? ইলেকট্রন হচ্ছে সম্পূর্ণ দান করে দেয়, একটা ইলেকট্রন কি করে? সম্পূর্ণ দান করে দেয়। 2 নম্বর হচ্ছে আমাদের ইলেকট্রন মানে দুইজনেই হচ্ছে কি সমানভাবে শেয়ার করে, দুইজনেই কি সমান শেয়ার করে, হ্যাঁ, দুইজনেই কি করে? সমান শেয়ার করে। আরেকটা যেটা ঘটে সেটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে যে ইলেকট্রন দান করে, একজনই দান করে, একজন দান করে, কিন্তু হচ্ছে উভয় আবার সেটা আবার শেয়ারও করে, ঠিক আছে? দান করে সেটা আবার শেয়ার করে। সো এইটার কারণে আমাদের এই যে 3টা, তাহলে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে আমাদের আয়নিক, তার মানে পূর্ণ ইলেকট্রনের স্থানান্তর কোথায় ঘটে? আমাদের আয়নিক বন্ধনে। তাহলে আয়নিক হচ্ছে আমাদের এখানে 1 নম্বর, আমাদের ইলেকট্রন সমানভাবে শেয়ার করে হচ্ছে সমযোজী বন্ধনে, এবং দান করে সেটাকে আবার শেয়ার করে হচ্ছে আমাদের সন্নিবেশ বন্ধনে। আর বিশাল আমাদের পজিটিভ আয়নের মধ্যে যখন নেগেটিভ ইলেকট্রনগুলো দৌড়দৌড়ি করে বা ডিলোকালাইজড ইলেকট্রন যারা থাকে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি হচ্ছে ধাতব বন্ধন, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে গ্রাফাইট কোন ধরনের বন্ধনের জন্য বিদ্যুৎ পরিবহন করে? এটা হচ্ছে আপনারা যখন কমেন্ট করবেন, যেহেতু আপনাদের থেকে পরবর্তীতে যারা দেখেন তাদের থেকে আমি আসলে বুঝতে পারি না যে কারা কারা দেখেছেন, সো যারা হচ্ছে শেষ পর্যন্ত দেখেছেন তারা হচ্ছে এটার সঠিক উত্তর কমেন্ট করবেন, এবং আমি সেখান থেকে আমার আইডি দিয়ে আমি আরেকবার হচ্ছে বলে দিব যে কোনটা আমাদের সঠিক উত্তর। সো এটা হচ্ছে আপনাদের সাথে একটা ইন্টারাকশনের মাধ্যম, যে ইন্টারাকশনের মাধ্যমে আমরা চেষ্টা করব আমাদের উত্তরটা বের করার জন্য। এবং এখানে একটু ছোট্ট সমস্যা হয়ে গিয়েছে, উপরে চলে গেছে যে এটা হচ্ছে ক নম্বর, এটা কি সমযোজী নাকি এটা আয়নিক নাকি এটা ধাতব নাকি হাইড্রোজেন, এটা আসলে দেখেই বুঝতে পারবেন যে আমাদের বন্ধনগুলোর নাম দেওয়া আছে, ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি বিষয়। এবং আপনাদের প্রথমেই একটু
জানিয়ে রাখি যে আমাদের কিন্তু 19তম শিক্ষক নিবন্ধনের যে প্রস্তুতি, সেখানে কিন্তু আমাদের সব বিষয়ের সব সাবজেক্টের জন্য কিন্তু আমরা আপনাদের সাবজেক্টিভ কোর্স ইতিমধ্যে চালু করেছি। এবং আপনারা যদি আমাদের সাথে যুক্ত হন তাহলে কিন্তু এই মুহূর্তে আপনারা 3200 টাকায় ভর্তি হতে পারবেন। তবে একটা ছোট বিষয় আছে, সেটা হচ্ছে আপনারা যদি এখন কল করে বলেন যে আমি হচ্ছে সাবিত স্যারের ক্লাস করছিলাম, তো ওই মুহূর্তে তিনি বলেছেন যে 3000 টাকায় মোটামুটি নেওয়ার সুযোগ নাকি আছে, তাহলে হচ্ছে আপনাকে কিন্তু 3000 টাকায় নেওয়ার সুযোগ রাখবে। ঠিক আছে, সো এটা